আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে অর্থনীতি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। গুরুত্বপূর্ণ কিছু টপিক তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে, আর কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, প্রশ্নগুলো কিভাবে আসবে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। আর পড়ানোর শেষে অবশ্যই তোমাদের এখানে কিছু কি বলে এমসিকিউ, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, এগুলো তোমরা সলভ করবা। আমি কিছু জিনিস দেখিয়ে দিব, আর সিকিউ আসলে কিভাবে আসবে এই চ্যাপ্টার থেকে, এগুলো নিয়ে একটু আলোচনা করব, আর বেসিক থেকে একটু পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে? তো যারা ক্লাসটা করবা অ্যাকচুয়ালি সবাই একটু অ্যাটেন্টিভলি ক্লাসটা করো, কারণ আজকের ক্লাসে হোপফুলি কিছু শিখতে পারবা। তো মেইনলি হচ্ছে আমাদের ক্লাসটা আজকে মুদ্রাস্ফীতি। ঠিক আছে? অনেকেই মুদ্রাস্ফীতির ক্লাস নেওয়ার জন্য তোমরা সাজেশন দিয়েছিলে। ঠিক আছে, এই মুদ্রাস্ফীতির ক্লাসটা আজকে আমরা করব। তো যাদের অর্থনীতি আছে সবাই একটু হচ্ছে মেনশন করে দাও ফ্রেন্ডদের, যে ফ্রেন্ডদের মুদ্রাস্ফীতি জিনিসটা যাদের প্রবলেম আছে, এই চ্যাপ্টার 7 এর এই মুদ্রাস্ফীতি নিয়ে যাদের সমস্যা আছে, তারা একটু ক্লাসটা করতে পারো। ঠিক আছে? প্রশ্ন কোন সাইড থেকে আসবে, প্রশ্ন কিভাবে আসতে পারে, ওই বিষয়গুলো নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে কিছু বেসিক কনসেপ্ট আছে, এখানে তোমার অর্থনীতি প্রথম পত্রের কিছু কনসেপ্ট আমাদের কাজে লাগবে। সো সেই কনসেপ্ট ধরেই আমি আজকে পড়ানোর চেষ্টা করব। তো আমি আরো কিছুক্ষণ সময় অপেক্ষা করছি, আরো জয়েন করো তোমরা। আর যাদের অর্থনীতি বিষয়টা আছে, সামনে তো পরীক্ষা তোমাদের, দ্বিতীয় পত্র অর্থনীতি 27 তারিখ মোস্ট প্রবলি। তো ক্লাসটা শেয়ার করো, আর অর্থনীতি যাদের আছে তাদেরকে মেনশন করার, স্পেশালি এই সপ্তম অধ্যায়টা, হ্যাঁ, এই মুদ্রাস্ফীতি নিয়ে যাদের সমস্যা আছে তারা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে আজকে করতে পারো। আচ্ছা, সজীব সজীব অন্য অধ্যায়গুলো, হ্যাঁ অন্য অধ্যায়গুলো তো দ্বিতীয় অধ্যায় যেটা আছে এখানে আসলে তোমাদের বোঝার কিছু নাই। আমি গত ক্লাসে চতুর্থ অধ্যায়টা পড়ানোর চেষ্টা করেছি। তো এখানে মেইনলি হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব, এই দুইটা জিনিস থেকেই তোমাদের বেসিকলি প্রশ্ন আসে। তো ওই দুইটা জিনিস আমি পড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, হ্যাঁ পিডিএফ দিয়ে দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে ক্লাসের পরে। আজকে জনসংখ্যা মানে উপস্থিতি মনে হচ্ছে কম, তোমরা আরো কিছু মানুষ এড হয়ে যাও, তাহলে হচ্ছে আমি ক্লাসটা শুরু করতে পারি আর কি। তো হোপফুলি তোমরা অর্থনীতি প্রথম পত্র পড়েছো ভালো করে, তাই না? অর্থনীতি প্রথম পত্রটা তোমরা মোস্ট প্রবাবলি জানো, পড়া আসলে হয়েছে, যেহেতু তোমরা সামনে এইচএসসি পরীক্ষা দিবা। তো অর্থনীতি প্রথম পত্রের কিছু জিনিস আমার এখানে কাজে লাগবে। তো আমি আর কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করব। হ্যাঁ, আন্তর্জাতিক বাণিজ্য আমরা নেক্সট দিন পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা আখিব, তোমার হচ্ছে কিছু পড়া হয় নাই, আজকের ক্লাস করলে হ্যাঁ ইনশাল্লাহ তুমি কিছু জিনিস শিখতে পারবা, এবং যে জায়গাগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করব। দেখো, এখানে মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলা আছে। ঠিক আছে? মুদ্রাস্ফীতি বলতে কি বোঝাচ্ছে, কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিব তোমাদের, বাকি জিনিস তোমরা পড়লেই বুঝতে পারবা। আমি তাহলে ক্লাসটা শুরু করি। তোমরা একটু কমেন্ট করো যে ক্লাস শুরু করব কিনা, একটু কমেন্ট করো যে ক্লাস হচ্ছে আমরা শুরু করব কিনা। ঠিক আছে? সবাই যদি এগ্রি করো ক্লাস শুরু করার জন্য, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিব আজকে। ঠিক আছে? একটু সবাই একটু কমেন্ট করতে পারো যে আজকে আমরা ক্লাসটা শুরু করবো কিনা। আর আচ্ছা, পিডিএফ থেকেও আজকের যে বিষয় সেটা হচ্ছে বুঝার অনেক কিছু আছে। পিডিএফ এ তুমি হয়তো অনেক কিছু পাবা না, বাট কনসেপ্ট গুলো তোমাকে আজকে বুঝতে হবে। ঠিক আছে? পিডিএফ থেকেও আজকে কনসেপ্ট বুঝাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, শুরু করবো তাইলে। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। ঠিক আছে? ওকে, প্রথমেই বলো এই স্ক্রিনের লেখা দেখা যাচ্ছে কিনা। এটা আর জুম করলে মনে হয় যে আসবে না। তো এই পর্যন্ত তোমরা লেখা দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো, তাহলে আমি ক্লাস শুরু করি। খেয়াল করো যে মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি মানে কি, মানে
বেসিকলি চিন্তা করলে এটা কি বলে, মানে তোমার বেসিকলি মাথায় জিনিসটা দিয়ে কি বুঝো, মানে টাকার মান কমে যাওয়া, তাই না? মানে বেশি টাকা দিয়ে কম জিনিস কেনা। আমরা খুব সহজে বললে কি বলি, যেমন আজকে থেকে 4 বছর আগেও তুমি একটা কলম 5 টাকা দিয়ে কিনতে পারছো, কিন্তু আজকে 2025 সালে আইসা সেই 5 টাকার কলমটা 10 টাকায় কিনতে হইতেছে। তাহলে যে 5 টাকাটা কত হয়ে গেল, 10 টাকা। মানে টাকার ফ্লো বেড়ে গেল, টাকার প্রবাহ বেড়ে গেল। এটাকে অর্থনীতির ভাষায় কিভাবে প্রকাশ করে দেখো, যে ক্রমাগত দাম স্তর বৃদ্ধির ফলে, দাম স্তর, ঠিক আছে, এই প্রাইস লেভেল বাইরে গেলে কি হয়, যে অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য হ্রাস পায়। ঠিক আছে, এই অর্থের ক্রয় ক্ষমতা, যেমন আগে তুমি 5 টাকা দিয়ে একটা কলম কিনতে পারছো, তাই না? একটা কলম কিনতে পারছো আগে 5 টাকা দিয়ে। এখন কি হয়, এখন তুমি 10 টাকা দিয়ে একটা কলম কিনো। তো আগের হিসাব অনুযায়ী, ফর এক্সাম্পল 2020 সালে তুমি 5 টাকা দিয়ে একটা কলম কিনতে পারছো, তাহলে 2020 সালে তুমি 10 টাকা দিয়ে কিন্তু 2টা কলম কিনতে পারতা। কিন্তু এখন 10 টাকা দিয়ে একটা কলম কিনতে পারতেছো, তাই না? একটা কলম ক্রয় করতে পারতেছো। দ্যাট মিনস কি, যে এই যে অর্থের মূল্য, তোমার টাকার যে মূল্য, টাকার যে ভ্যালু, এই ভ্যালুটা কি হয়েছে, কমে গেছে, তাই না? 10 টাকা দিয়ে এখন একটা কলম কিনতেছো, যেখানে আগে 10 টাকা দিয়ে তুমি চাইলে 2টা কলম কিনতে পারতা 2020 সালে। কিন্তু এই 25 সালে আইসা, 2025 এসে কি করতেছো, একটা কলমই তুমি কিনতেছো 10 টাকা দিয়ে। এই যে টাকার মূল্য, এটা হ্রাস পাচ্ছে, তাই না? তাইলে এই ক্রমাগত দাম স্তর, মানে এই যে 5 টাকা থেকে 10 টাকা হয়ে গেছে একটা জিনিসের দাম, তো এই দাম স্তর ক্রমাগত বৃদ্ধির ফলে যদি অর্থের মূল্য হ্রাস পায়, এটাকে আমরা মুদ্রাস্ফীতি বলবো। ঠিক আছে, বলো, বুঝতে পেরেছো মুদ্রাস্ফীতি জিনিসটা কি? একটু কমেন্ট করো মুদ্রাস্ফীতি জিনিসটা কি, বুঝতে পেরেছো কিনা। তারপরে আমরা আরেকটা কনসেপ্টে আমাকে যাইতে হবে, যে আমরা খুব সহজে কি বলবো, যে ক্রমাগত দাম স্তর বৃদ্ধি পেলে যদি অর্থের মূল্য হ্রাস পায়, তাহলে সেটাকে মুদ্রাস্ফীতি বলবো। কনসেপ্টটা মাথায় ঢুকাই নাও, সংজ্ঞা মুখস্থ করে, অনেক সংজ্ঞা আছে, সমাজবিজ্ঞান যাদের আছে বা রাষ্ট্র মানে পৌরনীতি সুশাসন যাদের আছে, তোমাদের যারা আর্টস স্টুডেন্ট তাদের তো অনেকগুলো সংজ্ঞা মুখস্থ করতে হয়। তো সংজ্ঞা মুখস্থ না করে কনসেপ্টটা মাথায় ঢুকাই নাও, যে আমি এই কনসেপ্টটাই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো, মুদ্রাস্ফীতির কনসেপ্টটা তোমরা ক্লিয়ার কিনা, মুদ্রাস্ফীতি জিনিসটা বুঝছো কিনা, আবার বুঝাইতে হবে? আচ্ছা, কে বললা? আমি কি বলেছি, যে অর্থের মূল্য, দাম স্তর বৃদ্ধি পাবে, কোন একটা জিনিসের দাম স্তর। তো এই দাম স্তর, এই কিওয়ার্ড গুলো মনে রাখবা। দাম স্তর বৃদ্ধি পাবে, মুদ্রাস্ফীতি তখনই হবে যখন ক্রমাগত ক্রমাগত দাম স্তর যদি বৃদ্ধি পায়, ক্রমাগত দাম স্তর যদি বৃদ্ধি পায়, তাহলে ব্যাপারটা কি হবে, অর্থের মূল্য কমে যাবে। দাম স্তর বৃদ্ধি পেলে কি হবে, অর্থের মূল্য কমে যাবে। তাহলে দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য যদি কমে যায়, তাহলে সেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলবো। বিষয়টা কি ক্লিয়ার? একটু বলো, যে ক্রমাগত দাম স্তর বৃদ্ধির ফলে, ক্রমাগত দাম স্তর বৃদ্ধির ফলে যদি অর্থের মূল্য কমে যায়, সেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলবো। কে যেন কোশ্চেন করেছিলা, বুঝতে পারো নাই, তুমি কি এখন বুঝতে পেরেছো? একটু কমেন্ট করো। আব্দুল্লাহ আল মাহিন, আমি তো বলেছি, এখন কনসেপ্ট ক্লিয়ার কিনা এখন বলো, যে ক্রমাগত কোনো একটা জিনিসের মানে জিনিসপত্রের দাম বাড়তে থাকলে, আমরা বলি না যে জিনিসপত্রের দাম বাড়তেছে, প্রাইস হাইক হইতেছে, তো জিনিসপত্রের দাম বাড়লে কি হয়, টাকার যে মূল্যটা আছে, বলি না যে স্বর্ণের একটা মূল্য আছে না, ডায়মন্ডের একটা মূল্য আছে না, সেম ভাবে টাকারও একটা মূল্য আছে, তো টাকার মূল্যটা কি হচ্ছে, কমে যাচ্ছে, ওইটাকে আমরা মুদ্রাস্ফীতি বলি। ওকে, হোপফুলি এই জিনিসটা সবাই ক্লিয়ার। এখন আসো এই অর্থের মূল্য জিনিসটা একটু আমরা বুঝি। এই অর্থের মূল্য নিয়ে যে আমি কথা বললাম, যে অর্থের মূল্যটা আসলে কি, অর্থের মূল্যটা আমরা একটু জানি। এই অর্থের মূল্য, এটাকে আমরা অর্থনীতিতে প্রকাশ করি এইভাবে, ভ্যালু অফ মানি। ভ্যালু অফ মানি, খেয়াল করো যে এখানে আমি যে এক্সাম্পলে তোমাদেরকে দিয়েছিলাম, যেখানে দেখো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের সাহায্যে যে পরিমাণ পণ্য সামগ্রী বা সেবা ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলে। 10 টাকা দিয়ে তুমি 5টা জিনিস কিনতে পারো, তো এই যে 5টা জিনিস কিনতে পারতেছো 10 টাকা দিয়ে, এটাই হচ্ছে অর্থের মূল্য। যে পরিমাণ জিনিসটা কিনতে পারবা, একটা টাকা দিয়ে তুমি যে পরিমাণ জিনিস কিনতে পারবা, এটাকে আমরা অর্থের মূল্য বলি। এখন অর্থের মূল্যকে আমরা এইভাবে প্রকাশ করি, একটু খেয়াল করো। এই যে মুদ্রাস্ফীতিটাকে আমরা চাইলে এইভাবে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে ধরো দাম স্তর বা প্রাইস লেভেল, হ্যাঁ, এই লম্ব অক্ষে হচ্ছে তোমার
দাম স্তর, আর এদিকে হচ্ছে ভ্যালু অফ মানি, যেটাকে আমি বলতেছি কি অর্থের মূল্য। অর্থের মূল্য বলতেছি। এখন ধরো দাম স্তর প্রথমে 5 টাকা ছিল, তারপরে হচ্ছে 10 টাকা হয়েছে। তো দাম স্তর যখন 5 টাকা ছিল তখন তুমি 2টা কলম কিনতে পারছিলা, মনে আছে? তো দাম স্তর যখন তোমার 10 টাকা হয়েছে তুমি তখন একটা কলম কিনতে পারতেছো। তো এই যে দেখো একটা ডাউনফল হয়েছে না, এই ভ্যালু অফ মানির একটা ডাউনফল হয়েছে না? এই জিনিসটা একটু খেয়াল করো, এটা দেখো। এই যে আমি একটু আগে বলছিলাম যে তুমি 2020 সালে 5 টাকা দিয়ে 2টা কলম কিনতে পারছো, বা 2025 সালে আইসা তোমার 5 টাকা দিয়ে তো কলম পাবা নাই, 10 টাকা দিয়ে তোমাকে একটা কলম কিনতে হইতেছে। এটাকে আমি চিত্রের মাধ্যমে চাইলে এভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে? এই যে তোমার দাম যখন 5 টাকা, প্রাইস লেভেল যখন 5 টাকা, তখন তুমি 2টা কলম কিনতে পারতেছো। তার মানে এই যে এই অংশটা, আমাকে বলো এখন, এই যে এই অংশটা দেখো অর্থের মূল্য বেশি। এই অংশটা কি ছিল? অর্থের মূল্যটা এখানে বেশি ছিল, কারণ এখানে তুমি বেশি জিনিস ক্রয় করতে পারতেছো। বাট যেই দেখো এই দাম স্তর বেড়ে গেছে, 10 টাকা হয়ে গেছে, তখন অর্থের মূল্যটা কি হয়েছে? কমে গেছে। এই পর্যায়ে আইসা সীমাবদ্ধ হয়ে গেছে। তার মানে কম জিনিস কিনতে পারতেছো। বেশি টাকা দিয়ে যদি তুমি কম জিনিস কিনো তাহলে কি হবে? এই অর্থের মূল্য কমে যাবে, ঠিক আছে? অর্থের মূল্য কমে যাবে যদি তুমি এই বেশি টাকা দিয়ে কম জিনিস ক্রয় করো। বলো, ব্যাপারটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, এই চিত্রটা বুঝতে পারছো যে দাম স্তর যদি বাড়ে তাহলে হচ্ছে অর্থের মূল্য কমে, আর দাম স্তর যদি কমে তাহলে অর্থের মূল্য বাড়ে। দাম স্তর কম থাকলে অর্থের মূল্য বেশি থাকে, মানে কম টাকা দিয়ে বেশি জিনিস কিনতে পারলে অর্থের মূল্য বেশি থাকে, আবার বেশি টাকা দিয়ে কম জিনিস কিনলে অর্থের মূল্য কমে যায়। এখন এটা বলো, এটা বুঝতে পেরেছো কিনা? এটা এমনি অর্থের মূল্যের যে ধারণাটা, এটা নেওয়া জরুরি ছিল, এই জন্য আমি এটা আলোচনা করেছি। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ টপিক এখানে পড়তে হবে, ওই জিনিসটা ক্লিয়ার হইলে আমরা এটা নিয়ে আলোচনা শুরু করি। আচ্ছা, যারা ক্লাসটা করছো একটু কমেন্ট করতে হবে যে বুঝতে পেরেছো কিনা ওইটা। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আসো এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এটা বুঝতে হইলে তোমাদের কাছে আমার আগে প্রশ্ন, ঠিক আছে? এই রেখাটা কি রেখা একটু বলো তো? এই রেখাটা কি রেখা একটু বলতে হবে। আর এই রেখাটা কি রেখা একটু বলতে হবে। এই 1 নাম্বার রেখাটা কি রেখা বলো, আর 2 নাম্বার রেখাটা কি রেখা আমাকে একটু বলো। একটু ফাস্ট কমেন্ট করো। এই যে প্রথম চিত্রটা, এটা কোন রেখাকে প্রকাশ করছে, আর দ্বিতীয় চিত্রটা কোন রেখাকে প্রকাশ করছে? তোমাদের এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যদি বুঝতে চাও তাহলে তোমাকে আগে এই কনসেপ্ট, রেখার কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে। একটু কমেন্ট করো। এই 1 নাম্বার যে চিত্র, 1 নাম্বার চিত্র, এটা কোন ধরনের রেখা? এটা কি রেখা? একটু কমেন্ট করো। 1 নাম্বার চিত্র কি রেখা, আর এখানে 2 নাম্বার চিত্র কি রেখা? একটু কমেন্ট করো তো। হ্যাঁ, আচ্ছা, এই আহমেদ আসিফ উদ্দিন, হ্যাঁ, ও সুন্দর করে লিখছে। 1 নাম্বারটা হচ্ছে চাহিদা রেখা, 2 নাম্বারটা হচ্ছে যোগান রেখা। আচ্ছা, মাশাআল্লাহ, তোমরা তো সবাই তাহলে এই বিষয়টা একদম ক্লিয়ার। হ্যাঁ, 1 নাম্বার চাহিদা রেখা, হ্যাঁ, নিঝুম রাত বুঝতে পারছি আমি। 1 নাম্বার হচ্ছে চাহিদা রেখা, আর 2 নাম্বারটা হচ্ছে কি যোগান রেখা। গুড, সবাই ক্লিয়ার। যাক, চমৎকার। তাহলে সবাই চাহিদা রেখা আর যোগান রেখা চিনো, ঠিক আছে? এটা আমি বুঝতে পারলাম, সবাই চাহিদা এবং যোগান রেখা যেহেতু চিনো, তাহলে এখন আমরা দেখি যে এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি জিনিসটা আসলে কি। এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রেখাটা আসলে দেখতে কেমন হইতে পারে, এইটা থেকে তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে? এই জায়গায় আমার এসএস যোগান রেখায় এটা হচ্ছে আমার চাহিদা রেখা, রাইট? এসএস যোগান রেখায় এটা হচ্ছে আমার চাহিদা রেখা। এই ডিডি
চাহিদা রেখা। ওকে, এখন কোনো কারণে এই চাহিদা যদি বাইরে যায়, খেয়াল করো এই যে চাহিদা বাড়ছে। ওকে, তো এখানে ধরো P1 ছিল, P2 হইছে, আর এখানে ধরো D1 থেকে D2 হইছে। এখন খেয়াল করো এই ধরনের চিত্র থেকে সিকিউ প্রশ্ন আসবে। চাহিদা রেখা যখন এই ডান দিকে বাড়ে, চাহিদা রেখা যখন ডান দিকে বাড়ে, এটাকে আমরা বলি চাহিদা বৃদ্ধি, চাহিদার সম্প্রসারণ। ওকে, চাহিদার সম্প্রসারণ বা চাহিদার বৃদ্ধি বলি আমরা। এই চাহিদা রেখা যখন এই ডান দিকে বাড়ে, চাহিদা রেখাটা যখন এই ডান দিকে সরে যায়, এটা ধরো D1 D1, তো চাহিদা রেখাটা যখন এই ডান দিকে সরে যায়, এই পাশে যখন সরে যায়, এটা চাহিদার সম্প্রসারণ বা চাহিদার বৃদ্ধি। ঠিক আছে, চাহিদার বৃদ্ধি। এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির চিত্রটা দেখতে এরকম, যোগান রেখাটা এরকম হইতে পারে, অথবা এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির চিত্র আরেকটা হইতে পারে। দেখো সে জায়গায় এই যোগানটা স্থির থাকতে পারে। ঠিক আছে, তো একটা পর্যায়ে চাহিদা ধরো এখানে ছিল, চাহিদাটা পরে বাইরা এখানে হইছে, তো এটা যখন এখানে ছিল, আচ্ছা, তখন এটা এখানে, আর এটা যখন এখানে ছিল, এটা তখন এখানে। তো এই যোগান রেখা স্থির থেকে, যোগান রেখা স্থির থেকেও চাহিদার হ্রাস বৃদ্ধি হইতে পারে। এটা আমি আরেকটু, এই কালারটা হয়তো বোঝা যাবে না। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির চিত্র এই দুই রকমের হইতে পারে, এরকমও হইতে পারে, আবার এরকমও হইতে পারে। ঠিক আছে, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এই দুই রকমের হইতে পারে, বাট বেসিক্যালি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা আমরা এইভাবে দেখি। এখন কেন এই চাহিদা বৃদ্ধি পায়, কেন চাহিদা বৃদ্ধি পায়, এটার পেছনে অনেকগুলো কারণ আছে। এই কারণগুলো আমরা একটু পরেই জানবো, কিন্তু আমার সৃজনশীল সলভ করার জন্য এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা আমার জানা জরুরি, কারণ চাহিদা যখন ডান দিকে সরে যাবে তখন এটা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হবে। এখন আমাকে বলো, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি জিনিসটা বুঝতে পেরেছো কিনা? এই ধরনের প্রশ্নই বেশি আসে পরীক্ষাগুলো, মানে কোশ্চেন সলভ করলে তুমি বুঝতে পারবা। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রেখাটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রেখাটা বুঝতে পারছো কিনা কমেন্ট করো, তাহলে আমি এখন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রেখাটা দেখাবো। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রেখাটা ক্লিয়ার কিনা এটা কমেন্ট করো, তারপর আমরা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রেখাটা দেখব। এই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রেখাটা কেমন এটা আমার একটু দেখা জরুরি। এটা যদি আমার চাহিদা রেখা হয়, এই হচ্ছে আমার একটা যোগান রেখা SS, এটা D, তারপরে এই হচ্ছে আমার S1 S1, এই। ঠিক আছে, এই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যখন বলবে, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যখন বলবে, খেয়াল করো, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যখন বলবে তখন চাহিদা রেখা ঠিক থাকবে, বাট যোগান রেখা কি হবে, যোগান রেখা বাম দিকে, যোগান রেখা বাম দিকে সরে যাবে, মানে দ্রব্যের যোগানের পরিমাণ কমে যাবে। ব্যয় বৃদ্ধি পাইলে দ্রব্যের যোগান কমে যায়। ঠিক আছে, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, দ্রব্যের যোগান কমে যায়। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রেখাটা একটু খেয়াল করো, এটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা সুমি জান্নাত, আরেকবার কোনটা বুঝাবো একটু ক্লিয়ার করো। ঠিক আছে, এই ঘোলা দেখা যাওয়ার তো কথা না, ক্লিয়ারলি তো দেখতে পাওয়ার কথা। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রেখা যখন বলবে তখন তোমার এই সাপ্লাই রেখা, যোগান রেখাটা বাম দিকে সরে যাবে। ঠিক আছে, যোগান রেখাটা বাম দিকে সরে যাবে। যোগান রেখাটা বাম দিকে সরে যাবে। বলো এটা বুঝতে পারছো কিনা, যোগান রেখা বাম দিকে সরে গেছে, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রেখাটা বুঝতে পেরেছো কিনা, কারণ এইগুলা থেকে প্রশ্ন আসে অনেক বেশি। মুদ্রাস্ফীতি আবার বুঝান, মুদ্রাস্ফীতি কি বুঝাবো, মুদ্রাস্ফীতিটা তখন ধরে বুঝাচ্ছি আমি। ওকে, তাহলে সবাই একটু পাশাপাশি, তাহলে আমি দুইটা চিত্র আঁকি, তাহলে তোমরা হচ্ছে এটা ক্লিয়ার হবা। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রেখা কোনটা একটু খেয়াল করো,
সবাই একটু খেয়াল করো, আমি আচ্ছা ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করে এটা করার চেষ্টা করি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা ধরো যোগান, এটা তো সাপ্লাই রেখা, রাইট? আমরা তো একটা প্রাথমিক চাহিদা ধরো এই বিন্দুতে আমরা তৈরি করলাম, এটা হচ্ছে D0 তারপরে কোনো কারণে চাহিদা বেড়ে গেছে, এই যে চাহিদা বেড়ে গেছে, দেখো D1 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আর এদিকে খেয়াল করো যোগান বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কোনটা, এদিকে একটু খেয়াল করো যে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে তোমার এই চাহিদা রেখাটা তোমার স্থির থাকবে, এই চাহিদা রেখাটা স্থির থাকবে আর যোগান রেখাটা পরিবর্তিত হবে। তো একটা যোগান রেখা ধরো এই পর্যায়ে, এটা হচ্ছে প্রাথমিক যোগান রেখা S0, তারপরে যোগান কমে যাবে, ঠিক আছে? দেন যোগানটা কমে যাবে, যোগান কমে গিয়ে কি হবে বলতো, S1 হবে। এই দুইটা চিত্র একটু বুঝো, এটা দিয়ে আমরা একটু পরে সৃজনশীল অঙ্ক করব। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রেখাটা দেখতে এমন, আর যোগান বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রেখাটা দেখতে এরকম। বলো এই দুইটা চিত্র ক্লিয়ার কিনা, এটা একটু কনফার্ম করো। যোগান বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি মানে কি, ব্যয় বৃদ্ধিজনিত। এই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, যোগান বৃদ্ধিজনিত না, এটা যোগান কমছে। এই যে যোগান রেখাটা বাম দিকে চলে গেছে না, এটা যোগান বাড়ছে না ভাই, এটা যোগান কমছে। আর চাহিদা রেখাটা দেখো ডান দিকে চলে গেছে, এটা চাহিদা বাড়ছে, এই জন্য এটা চাহিদা বৃদ্ধিজনিত। আর যোগান রেখা যেহেতু কমছে, ওইটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। বলো এটা বুঝতে পেরেছো কিনা? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রেখা, যোগান ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রেখা, এই দুইটা জিনিস বুঝতে পেরেছো কিনা, দুইটা বুঝতে পেরেছো কিনা বলো। আচ্ছা কি বুঝো নাই, কোন জিনিসটা বুঝো নাই? তোমরা তো বেসিক্যালি চাহিদা এবং যোগান রেখা চিনো, চাহিদা যোগান রেখা যদি চিনো, এখানে না বোঝার কিছু নাই। এই যে এই রেখাটা, এটা কি, এটা হচ্ছে তোমার ডিমান্ড রেখা D0। তো ডিমান্ড রেখাটার প্রাথমিকভাবে আমরা একটা যোগান রেখা আঁকলাম, এখানে ডিমান্ড রেখা বরাবর একটা যোগান রেখা প্রথমে আঁকলাম, এটা হচ্ছে প্রাথমিক যোগান S0। তারপরে দেখো আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে চাহিদা বৃদ্ধিজনিত প্রভাব, যোগান বৃদ্ধি বা হ্রাসজনিত প্রভাব, এগুলো কিন্তু আমরা পড়ছি। প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা যারা পড়ছে এই জিনিসটা তারা বুঝবে। তারপরে দেখো এই যোগান রেখাটা কি হয়েছে, এদিকে কমে গেছে, উপরের দিকে উঠে গেছে বা বাম দিকে উঠে গেছে, মানে যোগানটা কমে গেছে। যোগান এখানে ছিল বেশি, খেয়াল করো এখানে এই পরিমাণ যোগান ছিল প্রথমে, পরবর্তীতে কমে কতটুকু হয়েছে, এই পরিমাণ হয়েছে। প্রথমে এই পুরা অংশটা ছিল যোগান, কিন্তু পরবর্তীতে যোগান কমে কতটুকু হয়েছে, এই এতটুকু কমে গেছে। তাহলে এই যে যোগান কমে গেছে, এই জন্য এটাকে আমরা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতেছি, ঠিক আছে? তাহলে চাহিদা বৃদ্ধিজনিত এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা এখন ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে একটু কমেন্ট করো। চাহিদা বৃদ্ধিজনিত এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ক্লিয়ার কিনা এটা একটু কমেন্ট করো। করলে এটার কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এটাতে হচ্ছে কি ধরনের সৃজনশীল আসতে পারে সেটা দেখাচ্ছি, ওইটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো। কমেন্ট করলে আচ্ছা, এটা তো আরেকটা, এটা বুঝতে পেরেছো কিনা? চাহিদা বৃদ্ধিজনিত এবং যোগান বৃদ্ধিজনিত এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। তাহলে আমরা এইখানে এই প্রশ্নগুলো একটু সলভ করব, ঠিক আছে? এই যে এখানে হোপফুলি তোমরা এটা দেখতে পাচ্ছ। আচ্ছা ক্লিয়ার, হোপফুলি বুঝতে পারছো। এখন চলো এই যে আমরা চাহিদা বৃদ্ধিজনিত রেখা কেন দেখলাম, এই টাইপের প্রশ্ন সপ্তম অধ্যায়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন সপ্তম অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা দেখছো? একটু প্রশ্নটা ভালো করে দেখো। ওকে, প্রশ্নটা একটু দেখো, দেখে আমাকে বলো এখানে এই গ নাম্বারে কি বলছে, যে চিত্র অনুযায়ী মুদ্রাস্ফীতির পরিমাণ। আচ্ছা এটা না, ওয়েট,
এই প্রশ্নটা আমি পড়াই নাই। আচ্ছা, এটা দিয়ে শুরু করা যায়। 4 নম্বর প্রশ্নটা একটু সবাই খেয়াল করো, এটা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো। এই 4 নম্বর প্রশ্নটা দেখো। 4 নম্বর প্রশ্নটা একটু দেখো। এখানে বলছে কি যে উদ্দীপকের চিত্রে কি ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে ব্যাখ্যা করো। এখন আমাকে বলো এই চিত্রটাতে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে। এই এডি দেখছো, এই এডি হচ্ছে কি বলতো চাহিদা রেখা, আর এই যে এস হচ্ছে যোগান রেখা। তাইলে এখানে যোগান রেখা কি হয়েছে বলতো, এই ডান দিক থেকে বাম দিকে উপরে উঠে গেছে। তাহলে এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি, কি ধরনের মুদ্রাস্ফীতি? এই যে এই রেখাটা আমি শিখাইলাম, এটার পেছনের কারণ কি তুমি মুদ্রাস্ফীতি কোন ধরনের এটা বুঝতে পারা। বলো এটা কোন ধরনের মুদ্রাস্ফীতির কথা বলা হচ্ছে। এখান থেকে এটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, আলিফা ইয়াসমিন অলরেডি কারেক্ট আনসার করেছো যে ব্যয় বৃদ্ধিজনিত, হ্যাঁ ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। গুড। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কেন, এটা একটু এক্সপ্লেন করতে পারবা? এটা কেন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এটা কি বলতে পারবা কেউ? কেন এটা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রেখা? এটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এটা কেন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এটা কেন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি রেখা? হ্যাঁ, এটা ব্যয় বৃদ্ধিজনিত কেন বলতো? কারণ একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে একটু আগেই শিখাইছিলাম যে এই তো হচ্ছে তোমার চাহিদা রেখা। এখন যোগান রেখা যদি যে উপরের দিকে উঠে, যোগান রেখা যদি এরকম উপরের দিকে উঠে যায়, ঠিক আছে, এই যোগান রেখাটা যদি উপরের দিকে উঠে যায়, দেখছো নিচ থেকে যোগান রেখা যদি উপরের দিকে উঠে যায়, যোগান রেখা সাপ্লাই, এই সাপ্লাই যদি উপরের দিকে উঠে যায় তাহলে এটা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হবে। ঠিক আছে, এটা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হবে। তখন তুমি প্রশ্নটা আনসার করবা কিভাবে, এটা একটু দেখো প্রশ্নটা কিভাবে তুমি আনসার করবা। এটার চিত্রটা তোমাকে আঁকতে হবে এখানে। হ্যাঁ, তাহলে প্রশ্নটাকে তুমি এই যে উদ্দীপকের চিত্রে ব্যয় বৃদ্ধিজনিত বা যোগান মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে, উৎপাদন খরচ বৃদ্ধির কারণে সামগ্রিক যোগানের মাধ্যমে যে মুদ্রাস্ফীতি ঘটে তাকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। তাহলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সংজ্ঞা না দিলেও সমস্যা নাই, কিন্তু তোমাকে চিত্রটা আঁকতে হবে। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির চিত্রটা আঁকবা। এখন চিত্র একে কি করবা বলতো, চিত্র একে চিত্রটা জাস্ট বর্ণনা করে দিবা। এই চিত্র একে এখানের এই চিত্রটা এটা আঁকবা, এটা যে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এই এডি দিয়ে কি বোঝাচ্ছে, এগ্রিগেট ডিমান্ড। এডি দিয়ে বোঝাচ্ছে এগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদা। ঠিক আছে, এডি দিয়ে এখানে সামগ্রিক চাহিদা তোমাকে বোঝানো হচ্ছে। তো এই দেখো তোমার এখানে যোগানের পরিমাণ ছিল প্রথমে এতটুকু, পরবর্তীতে যোগান রেখা উপরের দিকে চলে গেছে, উপরের দিকে চলে গিয়ে কি হয়েছে, আচ্ছা এই যোগান রেখা ফার্স্টে ছিল এখানে, পরে এখানে চলে আসছে। তো এই যে যোগান রেখাটা এখানে চলে আসছে, তাহলে যোগানের পরিমাণ কমে গেছে। তখন তুমি এটাকে এক্সপ্লেন করবা কি, এই ভূমি অক্ষে কি আছে বলতো, উৎপাদনের পরিমাণ আছে, আর লম্ব অক্ষে হচ্ছে তোমার দাম স্তর আছে। তাইলে আমরা যখন দেখব যে সরকারের ব্যয় বৃদ্ধি পাবে, সরকারের বিভিন্ন ধরনের ব্যয় বৃদ্ধি পায়। ফর এক্সাম্পল, এই যে বাংলাদেশ সরকার হচ্ছে পদ্মা সেতু নির্মাণ করেছে, তাই না? পদ্মা সেতু নির্মাণ করেছিল না? তোমরা কি বলতে পারো যে এই পদ্মা সেতু নির্মাণের ফলে এই যে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তারপরে হচ্ছে তোমার মূসক, মূল্য সংযোজন কর, বিভিন্ন ধরনের কর, জিনিসপত্রের দাম অনেক বেশি বেড়ে গেছে, রাইট? এই পদ্মা সেতু নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, তারপরে হচ্ছে তোমার এই মেট্রো রেল তৈরি, এই সবগুলা করার ফলে সরকারের প্রচুর ব্যয় বেড়ে গেছে, সরকারের অনেক খরচ বেড়ে গেছে। সরকার এখন এই খরচ কি দিয়ে উঠাবে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে উঠাবে না। তখন কি করেছে, এই যে তোমরা টেলিফোনে কথা বলো, আগে 1 GB ইন্টারনেট 10 টাকা দিয়ে কিনতে পারতা, এখন 1 GB ইন্টারনেট 35 টাকা 40 টাকা নিচে ক্রয় করা যায় না। কারণ কি, সরকার ওই 1 GB ইন্টারনেটের উপরও কি দিছে, এই ভ্যাট যোগ করে দিছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স যোগ করে দিছে, মূল্য সংযোজন কর যোগ করে দিছে, তারপরে আরো বিভিন্ন ধরনের করের পরিমাণ বাড়াই দিছে। যার ফলে কি হয়েছে, এই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি
বেড়ে গেছে। এখন যেহেতু সবকিছুর দাম বেড়ে গেছে, এখন বিভিন্ন ধরনের উৎপাদন, এটা হইতে পারে চাল উৎপাদন, এটা হইতে পারে গম উৎপাদন, এটা হইতে পারে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য উৎপাদন, তো এই দ্রব্য উৎপাদনের উপরও এই দাম যে বেড়ে গেছে এটার প্রভাব পড়ছে। যার ফলে কি হয়েছে, কারখানাগুলা উৎপাদন কমাই দিছে। কারখানা উৎপাদন কমাই দেওয়ার ফলে কি হয়েছে, এই যে দেখো এই সাপ্লাই হচ্ছে কমে গেছে। সাপ্লাই আগে বেশি ছিল, এই S1 এ সাপ্লাই বেশি ছিল, বাট S2 তে আইসা কি হয়েছে, সাপ্লাই কমে গেছে। এখন এই সাপ্লাই কমে যাওয়ার ফলে কি হয়েছে, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এখন আমি এটা তোমাকে খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি যে ব্যয় আসলে কেন বাড়ে এবং এই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কখন হয়। এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু বলো। তাহলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ব্যাপারটা পুরোটা বড় হয় না, পুরোটা বড় হইলে কি এটা দেখা যাবে? না না, এটা এরকম দেখা যাবে না। আচ্ছা, তাহলে এই ব্যয় কেন বাড়ে, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা কেন হয়, এটা বুঝতে পেরেছো কিনা একটু বলো। আচ্ছা, কয়জন ক্লিয়ার? আচ্ছা, তানিম, আচ্ছা আলিফা, ইয়াসমিন, ওরা ক্লিয়ার। আচ্ছা, অনিক চৌধুরী তুমি ক্লিয়ার না, কোন বিষয়টা ক্লিয়ার না একটু জানাও। আচ্ছা, আবার একটু বুঝাবো? ঠিক আছে, আবার একটু বলি। দেখো, এই যে চিত্রটা দেখো তোমরা, হোপফুলি চিত্রটা দেখতে পাচ্ছ, রাইট? এই চিত্রটা হোপফুলি দেখতে পাচ্ছ এখন। এই যে এখানে দেখো, এখানে যোগানের পরিমাণ বেশি, খেয়াল করছো? এখানে দেখো অনেক যোগান, এই পুরা অংশটাই যোগান, যোগান এই পুরাটাই যোগান অনেক বেশি। এটা ধরো 2020 সালের যোগান বা 2020 এর যোগান ধরো। হ্যাঁ, 2020 সালে দেখবা মানে করোনার আগে জিনিসপত্রের দাম কিন্তু অনেক কম ছিল কম্পারেটিভলি। 2025 সালের তুলনায় 2020 সালে জিনিসপত্রের দাম কম্পারেটিভলি কি ছিল, কম ছিল। সামহাউ এই যে 2 নাম্বারটা ধরো 2025 সাল, এখন দেখো একটা জিনিস, এই যে এই জিনিসটা একটু খেয়াল করো। 2020 সালে কতটুকু ছিল দেখো, 2020 সালে কিন্তু এই পুরা অংশটাই কি ছিল, পুরা অংশটাই যোগান ছিল, এই অংশটা পর্যন্ত যোগান ছিল 2020 সালে। কিন্তু 2025 সালে আইসা খেয়াল করো, যোগান কমে গেছে, এই অংশটা হয়ে গেছে যোগান, যোগান হয়ে গেছে এই অংশটা, কিন্তু আগে এই বিশাল একটা অংশ যোগান ছিল। এখন এই যোগানটা কেন কমছে দেখো, যোগানটা কমছে দেখো, সরকারের ব্যয় বাড়ছে, সরকারের ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি। এখন সরকারের ব্যয় কিভাবে বাড়ছে, সরকারের ব্যয় কেমনে বৃদ্ধি পাইছে? এই যে পদ্মা সেতু বানাইছে, পদ্মা সেতু বানাইছে, তারপরে মেট্রো রেল বানাইছে, হ্যাঁ মেট্রো রেল বানাইছে, এক্সপ্রেসওয়ে বানাইছে, এক্সপ্রেসওয়ে বানাইছে, রাইট? এর ফলে কি হয়েছে, সরকারের যে টাকা ছিল, আমাদের রাষ্ট্রীয় কোষাগারে যে টাকা ছিল, সেই টাকা কমে গেছে। এখন এই রাষ্ট্রীয় টাকা যখন কমে গেছে, সরকার কি করলো, টাকা তো এখন ধরো বাংলাদেশে 4,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশ চলতে হয়, কিন্তু সেই 4,000 কোটি টাকা নাই, এত কিছু বানায় 2,000 কোটি টাকা উদা হয়ে গেছে, আরো 2,000 কোটি টাকা সরকারের ঘাটতি আছে। এই টাকাটা সরকার এখন কার মাধ্যমে তুলবে, তোমার আমার উপরে ট্যাক্স আরোপ করে তুলবে, তাই না? তখন সরকার কি করবে, কর আরোপ করবে, সরকার হচ্ছে ভ্যাট বাড়াই দিবে, সরকার হচ্ছে আরো বিভিন্ন খাত থেকে রাজস্ব বৃদ্ধি করার চেষ্টা করবে, ঠিক আছে, জিনিসপত্রের দাম বাড়াই দিবে, হ্যাঁ, তো রাজস্ব বৃদ্ধি করবে। এখন কি হয়েছে দেখো, এই যে আমাদের মোবাইল ফোনের যে খরচ ছিল আগে, 100 টাকা দিয়ে আগে আমরা অনেক বেশি ইন্টারনেট কিনতে পারতাম বা টক টাইম কিনতে পারতাম, রাইট? তো একইভাবে ধরো আরো জিনিসপত্রের, বিভিন্ন জিনিসপত্রের দাম মোটামুটি লাগামের ভেতরে ছিল। ফর এক্সাম্পল সয়াবিন তেল, ফর এক্সাম্পল তোমার বিদ্যুৎ, বিদ্যুৎ খরচ বেড়ে গেছে, তাই না? বিদ্যুতের ইউনিট আমাদের এখন বেড়ে গেছে। তারপরে হচ্ছে এই মোবাইল ফোনের খরচ বেড়ে গেছে, হ্যাঁ, মোবাইলের কল রেট বেড়ে গেছে। তারপরে হচ্ছে গ্যাসের দাম বাড়ছে, হ্যাঁ। তো এরকম ভাবে অনেক জিনিসের দাম কেন বাড়ছে, কারণ এই যে সরকার কর, ভ্যাট, রাজস্ব আয় করা বাড়াই দিছে।
এর ফলে কি হইছে, দেখো গ্যাসের দাম বাড়লে কি হইব, বিদ্যুতের দাম বাড়লে কি হবে, কারখানাগুলো তাদের উৎপাদন কমাই দিবে। আর কারখানাগুলো যখন তাদের উৎপাদন কমাই দিবে, তখন দেখো এই যে যোগান রেখা এই পর্যন্ত ছিল, এই যোগান রেখা কমে গেছে, এখানে চলে আসছে, যোগান রেখা কমে এই পর্যায়ে চলে আসছে। খেয়াল করছো, যোগান রেখা কমে কি হয়ে গেছে, এই এতটুকু হয়ে গেছে, কিন্তু যোগান রেখা আগে কতটুকু ছিল, এতটুকু। এত কিছুর দাম বেড়ে গেছে, তখন যোগান কমে গেছে। আর কি হয়েছে, জিনিসপত্র যেহেতু আগে ধরো তুমি এই যে 10 টাকা দিয়ে যেহেতু তুমি হচ্ছে আগে 2টা কলম কিনতা, এখন 10 টাকা দিয়ে একটা কলম কিনো। তার মানে তোমারও চাহিদা কি করা লাগতেছে, নিয়ন্ত্রণ করে ফেলতে ফেলতে হচ্ছে। তুমি চাইলেই অতিরিক্ত জিনিস কিনতে পারতেছো না। তো এই যে তোমার এই যোগান কমে গেল, এই যোগান কমে যাওয়ার ফলেই মূলত এই যোগান বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হয়। ঠিক আছে, এই যে যোগানটা কমে গেল, এই যোগান কমে যাওয়ার জন্য যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি হয়। এটা যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এবং তোমার ঘ নাম্বার প্রশ্নতে এই প্রশ্নটাই তোমাকে চাবে যে কেন এই ধরনের মুদ্রাস্ফীতি ঘটে। তখন তুমি কি বলবা, এই ধরনের মুদ্রাস্ফীতি কেন ঘটে? যখন সরকারের ব্যয় বৃদ্ধি পায়, সরকার যখন বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টে খরচ করে বেশি, সরকার যখন তোমার আমদানি কোনো কিছু প্রচুর পরিমাণে দ্রব্য আমদানি করে, হ্যাঁ, তারপরে এই যে ডেভেলপমেন্টাল প্রজেক্ট কোনগুলা, পদ্মা সেতু বানাবে, মেট্রো রেল বানাবে, এক্সপ্রেসওয়ে বানাবে, তাতে প্রচুর পরিমাণ খরচ হবে। এই খরচগুলো সরকার কি করবে, মানুষের উপর কর, ভ্যাট এবং রাজস্ব এগুলা বাড়াই দিবে। বাড়াই দেওয়ার ফলে কি হবে, এই যে বিদ্যুৎ, গ্যাস, মোবাইল ফোনের কল রেট, আরো অন্যান্য প্রোডাক্টের দাম বেড়ে যাবে। আর এইসব প্রোডাক্টের দাম বেড়ে গেলে কারখানা তাদের উৎপাদন কমাই দিবে, আর উৎপাদন কমাই দিলে কি হবে, যোগান কমে যাবে। আর এই জন্যই মূলত এই ধরনের মুদ্রাস্ফীতি পৃথিবীর যে কোনো দেশে ঘটতে পারে, এবং আমাদের বাংলাদেশে এই ধরনের মুদ্রাস্ফীতি এই যে 2020 সালের পর থেকে এই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অলরেডি ঘটছে। এখন আমাকে বলো এই বিষয়টা ক্লিয়ার কিনা। মোহাম্মদ আলামিন, খাতায় তুমি কি করবা? খাতায় অবশ্যই খাতার ভাষায় লিখবা, এবং কিভাবে লিখবা সেটা আমি অলরেডি বলে দিয়েছি। এবং অ্যাকচুয়াল ঘটনাটা কি হইতে পারে, এই মুদ্রাস্ফীতিগুলো কেন হয়, এটা আমি আমার ভাষায়, সহজ ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন বুঝতে পেরেছো কিনা একটু সবাই কমেন্ট করো। এই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করো। আমি এখন একটু সবার কমেন্ট শুনতে চাচ্ছি, যে এটা দেখতে চাচ্ছি আর কি, যে এটা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, যেমন এই যে ঘ নাম্বার প্রশ্নটা আমরা এতক্ষণ সলভ করেছি, যে কেন এই ধরনের মুদ্রাস্ফীতি, চিত্রে বর্ণিত অবস্থার কারণ, কেন এগুলো হয় এবং এটার ফলাফল কি হইতে পারে। ফলাফল কি হবে, মানুষের কি বলে, ভোগ্য পণ্যের দাম যখন বেড়ে যাবে তখন মানুষ ভোগ কমাই ফেলবে। তারপরে সমাজে হচ্ছে অনেক মানুষ না খায় মরবে, তাই না? আগে 2 বেলা ভাত খাইতে পারলে এখন 1 বেলা ভাত খাবে। তো এটার ফলাফল অর্থনীতিতে বিরূপ প্রক্রিয়া পড়বে, এবং এটা কেন হয় সেই বিষয়টা আমি অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি। ওকে, আচ্ছা, গয়ের বর্ণনাটা কিভাবে দিবা, এখানে এই তোমাদের পিডিএফ দিলে এখানে পিডিএফ থেকে পড়ে নিতে পারবো। হ্যাঁ, এখানে পিডিএফ এ বর্ণনা দেওয়া আছে, এই বর্ণনাটা এখান থেকে পড়ে নিবা, পিডিএফ এ বর্ণনাটা পড়ে নিবা, বর্ণনা এখানে দেয়া আছে। আরেকটা আছে যেটা তোমাদেরকে পড়াইতে হবে। এখন চলো এইটা একটু দেখি, একটু আগে তো একটা দেখছি, এইটা দেখি এখন। ওইটা যদি বুঝে থাকো এটাও তোমরা পারবা। এটা নিয়ে একটু আলোচনা করি, চলো এই 2 নম্বর সৃজনশীলটা নিয়ে একটু আলোচনা করি। বলো এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি, এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি, এই যে উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে ব্যাখ্যা করো। বলো তো এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি, একটু কমেন্ট করো, এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি। পিডিএফ দিয়ে দিবে ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, শুধু অনেকে এমসিকিউর কথা যে বলতেছো, শুধু এমসিকিউ দিয়ে কি পাস করতে পারবা? সৃজনশীল পড়তে হবে না? এমসিকিউ পড়াবো, সমস্যা নেই। এমসিকিউ আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, ইসরাত জাহান, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আসিফ হাসান, ঠিক আছে, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, হ্যাঁ চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা অনেকে এটা ধরতে পারছো। এটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এটা চাহিদা বৃদ্ধি জনিত
মুদ্রাস্ফীতি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ঠিক আছে, দেখো চাহিদা আগে কতটুকু ছিল, এই পরিমাণ চাহিদা আগে ছিল, কিন্তু পরবর্তীতে দেখো D1 এসে কি হয়েছে, চাহিদা দেখো এই পরিমাণ বেড়ে গেছে, এই পরিমাণ চাহিদা বেড়ে গেছে। চাহিদা আগে ছিল এতটুকু, আগে চাহিদা ছিল হচ্ছে তোমার কত, এতটুকু চাহিদা ছিল, কিন্তু পরবর্তীতে চাহিদা কতটুকু বাড়ছে, খেয়াল করো তো, এই পরিমাণ চাহিদা বাড়ছে না, পরে বিশাল পরিমাণ চাহিদা বাড়ছে। এখন আমাকে তোমরা একটু বলো তো, এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কেন দেখা যায়, এটা কি ক্লিয়ার করতে পারবা? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কেন হয়? হ্যাঁ, আমি এখন যেভাবে তোমাদের পড়াচ্ছি এটা পরীক্ষায় এই সৃজনশীলের উদ্দীপক ধরতে অনেক কাজে লাগবে। এখন যেটা পড়াচ্ছি এটা যদি একটু যারা মনোযোগ দিয়ে পড়বা, তোমাদের দেখবা মুদ্রাস্ফীতির অধ্যায় থেকে এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসে। প্রিভিয়াস ইয়ারের বোর্ডগুলা সলভ করো। আমি আরেকটা জিনিস পড়াবো, ওইটাও ইম্পর্টেন্ট, ওইটা থেকেও প্রশ্ন আসে। তো আগে এটা এখন ক্লিয়ার করো যে উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, তাহলে এখন কি করবা? এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তুমি ধরতে পারছো, তাহলে তুমি কি বলবা, এই প্রশ্নটা আনসার করবা কিভাবে? এই যে এখানে দেখো দেওয়া আছে যে উদ্দীপকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে, নিম্নে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ব্যাখ্যা করা হলো। তোমাকে অবশ্যই আগে কি করতে হবে, চিত্রটা আঁকতে হবে, চিত্রটা আঁকতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাথমিক ভারসাম্য বিন্দু হচ্ছে, তুমি এখানে একটা ভারসাম্য বিন্দু দিয়ে দিলা ই, প্রাথমিক ভারসাম্য বিন্দু ই। প্রাথমিক চাহিদা কত ছিল এখানে, তোমার ধরো প্রাথমিক চাহিদা হচ্ছে OQ1, তো প্রাথমিক চাহিদা হচ্ছে OQ1 ছিল, কিন্তু পরবর্তীতে এই দাম স্তর বাড়ছে, মুদ্রাস্ফীতি হয়েছে। এই যে P1 থেকে যে P2 হয়েছে, এটা কিন্তু দাম স্তরটা বাড়ছে, দেখছো এই পিটা কি দাম স্তর, তো দাম স্তর বেড়ে যাওয়ার ফলে কি হয়েছে, এই কোয়ান্টিটিও বাড়ছে, প্রোডাক্টের কোয়ান্টিটিও বাড়ছে এবং চাহিদাও তোমার বাড়ছে। তাহলে OP2 আর এটাকে আমি ধরি AQ2, তাহলে OP2 AQ2 পরিমাণ কি বাড়ছে, চাহিদা বাড়ছে। কোত্থেকে, এই OP1 EQ1 এই পরিমাণ চাহিদা থেকে এই পরিমাণ চাহিদা বাড়ছে, যার ফলে এখানে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে, বা চিত্রে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বোঝা যাচ্ছে, কারণ চাহিদা রেখা এই D থেকে D1 মানে এই বাম দিক থেকে ডান দিকে চাহিদা রেখা সরে গিয়েছে, আর চাহিদা রেখা যেহেতু বাম দিক থেকে ডান দিকে সরে গিয়েছে, তার মানে বুঝতেছি এখানে চাহিদা বৃদ্ধি পেয়েছে। এখন একইভাবে এখানে দাম স্তরও বৃদ্ধি পেয়েছে, চাহিদা বৃদ্ধি এবং দাম স্তর বৃদ্ধি পাওয়ার ফলে এখানে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বোঝানো হচ্ছে। ঠিক আছে, কোনটা কি রেখা এখানে বর্ণনা দেওয়া আছে দেখবা, হ্যাঁ, কারণ এখানে হচ্ছে বলে নিবা আগে যে SS হচ্ছে যোগান রেখা, D চাহিদা রেখা, D1 হচ্ছে বৃদ্ধি মানে বর্ধিত চাহিদা রেখা, হ্যাঁ, তারপরে কি এই যে আমি যে এক্সপ্লেনেশনটা বললাম ওইভাবে তোমরা এক্সপ্লেনেশন এটা দিয়ে দিতে পারো। তো এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খেয়াল করো যে উদ্দীপকে, এটা একটু দেখো, ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখো, যে উদ্দীপকে DD রেখা, এই যে এই DD রেখা, এই DD রেখাটা D1 হওয়ার পেছনে কি কি কারণ আছে বলে তুমি মনে করো? তো এই যে চাহিদা রেখা D1 কেন হয়ে গেল, চাহিদা তো এতটুকু ছিল, মানুষের চাহিদা কেন বেড়ে গেল, এই চাহিদা কেন বেড়ে গেল, আর চাহিদা বেড়ে যাওয়ার ফলেও কি হয়েছে, দাম বেড়ে গেছে, এই দাম বেড়ে গেছে, দাম বেড়ে যাওয়ার ফলে জিনিসপত্রের দাম বাড়ছে, দাম বাড়ার ফলে তো কি হয়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে, রাইট? হ্যাঁ, এই দাম স্তর এই যে P1 থেকে এটা কি হয়ে গেছে, P2 হয়ে গেছে, মানে দাম স্তর বাড়ছে। তো দাম স্তর বাড়ার ফলে কি হয়েছে, এখানে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হয়েছে। এখন কেন এটা হয় এটা আমরা একটু দেখি, চলো, কেন এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হয় এটা একটু দেখি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কেন হয় খেয়াল করো, এখানে অনেকগুলা কারণ দেওয়া আছে। একটা হচ্ছে সরকারের ব্যয় বৃদ্ধি, সরকারের টাকা বৃদ্ধি, যে উন্নয়নমূলক কাজের জন্য, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করেছি, সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকেন, কিন্তু সেই হারে স্বল্পকালে উৎপাদন বাড়ে না, ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাহলে সরকারের ব্যয় বৃদ্ধি পাইলে এই চাহিদাজনিত মুদ্রাস্ফীতি হতে পারে, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি, অর্থের যোগান বাড়লে জনগণের ক্রয় ক্ষমতা বাড়ে, ফলে মুদ্রাস্ফীতি হয়। মানে ধরো তোমার বাংলাদেশ কি করে, প্রচুর রপ্তানি করছে রিসেন্টলি, হ্যাঁ, অনেক ধরনের প্রোডাক্ট বাইরের দেশে রপ্তানি করছে,
তারপরে অনেক ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিছে, প্লাস হচ্ছে ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটছে, যার ফলে কি হয়েছে, অর্থের যোগান বাড়ছে, মানে দেশে, আমাদের দেশে টাকার পরিমাণ বাড়ছে। আর এই টাকার পরিমাণ বাড়ার ফলে কি হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতা, মানুষ আগে যে ধরো 1990 সালের দিকে মানুষ যে পরিমাণ ক্রয় করত, ভোগ করত, সেই ভোগের পরিমাণ কিন্তু বর্তমান সময় অনেক বেড়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, মানুষ এখন অনেক ধরনের জিনিস কি করে, ক্রয় করে, ঘুরতে যায়, হ্যাঁ, অনেক এক্সপেন্স মানুষ এখন বহন করতে পারে। তো এই হচ্ছে একটা কারণ যে অর্থের যোগান বাড়ে, ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পায়। এখানে ব্যয়যোগ্য আয় মানে কি, এখানে ব্যয়যোগ্য আয় মানে কি, মানে মানুষ যে টাকাটা আয় করে সেটা সে খরচ করতে পারে, মানুষ যে টাকাটা আয় করে সে সেটা কি খরচ করতে পারে। তো এই খরচ করার মতো টাকা মানুষের যদি বাইরে যায়, তাহলে এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। একইভাবে দেখো, জনসংখ্যা যদি বাড়ে, জনসংখ্যা বাড়লে তো স্বাভাবিকভাবে চাহিদাও বাড়বে জিনিসপত্রের, বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে না, যার ফলে চাহিদাও বাড়ছে। তো এই সকল কারণে মূলত কি হয়, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়। তো তোমরা কি করবা, এই 4টা পয়েন্ট এখানে আছে, 4টা পয়েন্ট তোমাদের শিখে নিতে হবে, এই 4টা পয়েন্ট তোমরা এখানে শিখে নিবা। এখন আরেকটা প্রশ্ন আসে, এটা নিয়ে আমি আলোচনা করব, যদি ওই প্রশ্নটা তোমরা ক্লিয়ার হয়ে যাও, একটু আগে যেটা আলোচনা করেছি। হ্যাঁ, ভূমি অক্ষে পরিমাণ, ভূমি অক্ষে সবসময় পরিমাণ থাকবে। এখন বলো যে এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বুঝতে পেরেছো কিনা? মানুষের যখন টাকা খরচ করার জন্য টাকা বেশি হয়ে যাবে, মানুষের যখন ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, সরকার যখন প্রচুর পরিমাণে ব্যয় করবে, তখন কি হবে, এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিবে। একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, তাহলে আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে যাব, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে যাব আমরা। এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব যে উদ্দীপকে তথ্যের আলোকে মুদ্রাস্ফীতির হার নির্ণয়, কিভাবে আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করব, মুদ্রাস্ফীতির হার কিভাবে আমরা নির্ণয় করব এটা শিখতে হবে। এই মুদ্রাস্ফীতির হারটা বেসিকলি সিপিআই পদ্ধতিতে আমরা নির্ণয় করি, ভোক্তার দাম সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এই সূত্রটা দিয়ে, এই সিপিআই এর সূত্র দিয়ে আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করব। আচ্ছা, গয়ের বর্ণনাগুলো এখানে পিডিএফ এ দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবা পরে, হ্যাঁ, জিনিসটা বোঝা হচ্ছে আসল। গয়ের বর্ণনাগুলো কিভাবে লিখবা, এই যে এটা কি আবার বলতে হবে যে গয়ের বর্ণনা কিভাবে দিবা? এই বর্ণনা দেওয়া তো খুব সিম্পল একটা কাজ, কোথায় ছিল এটা? বর্ণনা কিভাবে দিবা বলো তো? বলবা চিত্রে কি, ভূমি অক্ষে পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশ করছে, দাম স্তর নির্দেশ করছে, ভূমি অক্ষে পরিমাণ, লম্ব অক্ষে দাম স্তর নির্দেশ করছে। চিত্রে এস এস হচ্ছে যোগান রেখা, ডিডি এবং ডি ওয়ান হচ্ছে কি রেখা, চাহিদা রেখা। তো প্রাথমিক চাহিদা এখানে কত আছে, প্রাথমিক চাহিদা হচ্ছে তোমার, এখানে তুমি চিহ্নিত করে নিবা তোমার প্রাথমিক চাহিদা কত, OP1 EQ0, এটা হচ্ছে তোমার প্রাথমিক চাহিদা ছিল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে কি হয়েছে, প্রাথমিক চাহিদা তাহলে OP1, এই OQ0 হচ্ছে প্রাথমিক চাহিদা, এটা হচ্ছে প্রাথমিক চাহিদা। আর প্রাথমিক দাম কত, প্রাথমিক দাম কত, OP1, তাহলে প্রাথমিক চাহিদা হচ্ছে OQ0, প্রাথমিক দাম হচ্ছে OP1। এখন সরকারের ব্যয়টাই বৃদ্ধি পাইছে, জনগণের ক্রয় ক্ষমতা বাড়ছে, এর ফলে কি হয়েছে, এই দাম স্তর OP2 হয়ে গেছে, যার ফলে পরিবর্তিত চাহিদা হয়ে গেছে কি OQ1। তাহলে OP2 থেকে OQ1 হয়ে গেছে, এখানে দাম বেড়ে OP2 হয়ে গেছে, চাহিদার পরিমাণ বেড়ে OQ1 হয়ে গেছে, যার ফলে তোমার চাহিদা রেখা ডিডি থেকে ডি ওয়ান এ স্থানান্তরিত হয়েছে, এবং এর ফলে মূলত এই চিত্রে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আমরা লক্ষ্য করতে পারি। তো এইভাবে তোমরা চাইলে সংজ্ঞা লিখতে পারো আর কি, আর কি বলে, এই বর্ণনা দিতে পারো। আর এখানে বর্ণনা দেওয়া আছে, এই জায়গাতে তোমার বর্ণনা দেওয়া আছে, এটা তোমরা পড়ে নিলে আরো ভালোভাবে লিখতে পারবা। এখন এটা দেখো, আমরা এটা একটু জরুরি, এই টাইপের প্রশ্ন তোমাদের এসে থাকে, তো
আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, আসলে কমেন্ট পড়লে আমরা ডিস্ট্রিক্ট হয়ে যাচ্ছি। যারা আসলে ক্লাস করছো, মানে গুরুত্ব দিয়ে যারা আসলে ক্লাসটা করতে চাচ্ছ, তারা দেখো এখন কিভাবে তুমি মুদ্রাস্ফীতির হার তুমি কিভাবে বের করবা, আমাকে এটা দেখা জরুরি। তো মুদ্রাস্ফীতির হার বের করতে হলে খেয়াল করো, আমাদের 2টা বছর লাগবে। ভিত্তি বছর ধরো এটা 2020 সাল, আর বর্তমান বছর এটা ধরো 2025 সাল, রাইট? তো তোমাকে এই পি নট কিউ নট বের করতে হবে আর পি এন কিউ নট বের করতে হবে। এটা কিভাবে বের করছে একটু খেয়াল করো। পরিমাণ, এই পি নট কিউ নট মানে কি বুঝছো? এই পি নট কিউ নট হচ্ছে এই পি নট ইন্টু কিউ নট, মানে দুইটা গুণ করছে। এই 20 গুণ 40 সমান সমান কত? 800। আবার 5 গুণ 80 সমান সমান কত? 400। একইভাবে দেখো এখানে দাম আছে, এই পরিমাণ দিয়ে কি করছে? গুণ করছে। এই যে এই দামটা দিয়ে এই পি এন, তো এখানে কি হয়েছে? এই যে পি এন ইন্টু কিউ নট, পি এন ইন্টু কিউ নট। এই পি এন কত? 80। 80 সাথে গুণ করছে কত? 20, হয়েছে কত? 1600। তারপরে দেখো দাম কত? 120। 120 এর সাথে গুণ করেছে কত? 5, হয়েছে কত? 600। তাহলে তোমাদের পরীক্ষায় অনেক সময় হবে কি, এই দুইটা জিনিস নাও দেওয়া থাকতে পারে। একটু খেয়াল করো, এই ব্যয়টা আর এই ব্যয়টা, এই ব্যয় অংশটা নাও দেওয়া থাকতে পারে, কোয়ান্টিটি এবং দাম দেওয়া থাকতে পারে, এবং এই ব্যয়টা তোমাদের বের করা লাগতে পারে। তখন এই ব্যয় বের করতে পারবে না যদি দাম আর পরিমাণ দেওয়া থাকে। তাহলে ভিত্তি বছরের দামটা আগে বের করবা, আগে ভিত্তি বছরের ব্যয় বের করবা, তারপরে বর্তমান বছরের ব্যয় বের করবা। কিভাবে বের করবা? এই যে গুণ করবা, দাম দিয়ে কোয়ান্টিটিকে গুণ করবা, আবার এখানেও সেম দাম দিয়ে এই কোয়ান্টিটিকে গুণ করবা। বলো, বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করো তো। তো এখন এটা কি করতে বলছে? যে উদ্দীপকের তথ্যের আলোকে মুদ্রাস্ফীতির হার বের করতে বলছে। তাহলে তুমি এটা কেমনে বের করবা? এখানে দেখতে হবে এটা কিভাবে বের করবা, এখানে দেওয়া আছে। এই যে সিপিআই সূত্র প্রয়োগ করে আমরা এটা বের করব। সিপিআই একটা হচ্ছে তোমার ভিত্তি বছরের জন্য, মানে 2020 সালেরটা আগে বের করব আমি। 2020 সালের জন্য কি করব? এই সূত্র পি নট কিউ নট, পি নট কিউ নট, পি নট কিউ নট রে দুইটারে কি করবা? এই যে 1200, এই 1200কে 1200 দিয়ে ভাগ করবা, করে 100 দিয়ে গুণ করবা। ঠিক আছে? এই যে দেখো ভিত্তি বছর 2020, এই 2020 এটা এই ব্যয়টা তোমাকে বের করতে হবে, বা এখানে ব্যয় তো দেওয়াই আছে। এখানে কেমনে হয়েছে? 1200 টাকা কিভাবে হয়েছে দেখো, এই 800 আর 400 কি করা হয়েছে? এই যোগ করা হয়েছে। 800 আর 400 যোগ করলে কত হয়? 1200। আর এই 1200টা কি এখানে দেখো তো, এখানে 1200টা হচ্ছে পি নট কিউ নট। এই পি নট কোনটা? এই পি নট। আর এটা হচ্ছে কিউ নট। এই দুইটা গুণ করছে, এই দুইটা গুণ করে কত হয়েছে? 800। আবার এখানে এই দুইটা গুণ করছে, এই দুইটা গুণ করার ফলে কত হয়েছে? 400। এখন 800 আর 400 যোগ করছে, 800 আর 400 যোগ করলে কত হয়? 1200। এই 1200 টাকারে কি করছে দেখো, এই 1200কে এই সিপিআই এর সূত্রে অ্যাপ্লাই করছে। সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করছে? এই সূত্রটা কিরকম দেখতে? সিপিআই সমান সমান কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সিপিআই মানে হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, বা ভোক্তার অর্থ ইন্ডেক্স। মানে কি? ওকে, যাই হোক, এখানে সিপিআই মানে হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এটার সূত্রটা হচ্ছে এই পি নট কিউ নট বাই পি নট কিউ নট ইন্টু হচ্ছে কত? ইন্টু হচ্ছে 100। এই যে 1200 পাইছি, এই 1200কে 1200 দিয়ে আমরা ভাগ করব। তো এটা ভাগ করলে কত হয়? 1 থাকে। তাহলে 1 রে 100 দিয়ে গুণ করলে কত হয়? 100ই হয়। বলো, এই অংশটা বুঝতে পারছো? যারা এটা বুঝতে চাচ্ছ, এটা বুঝতে পেরেছো কিনা বলো। এটা আমরা এই প্রথম সিপিআইটা কিসের জন্য বের করেছি? ধরো 2020 সালের জন্য আমরা প্রথম সিপিআইটা বের করেছি, এটা 100 পাইছি।
আর বর্তমান বছরের মূল্য সূচক মানে 2025, বর্তমান বছরটা কোথায় আছে? তোমার বর্তমান বছরটা আছে এইখানে, এই যে বর্তমান বছর, এখানে দাম দেওয়া আছে, আমরা পরিমাণ দিয়ে গুণ করছি, তাহলে 80 রে 20 দিয়ে গুণ করলে হয় 1600, আবার 120 রে 5 দিয়ে গুণ করছি আমরা, 120 রে 5 দিয়ে গুণ করলে হয় কত? 600। তো এই 1600 আর 600 দুইটা আমরা যোগ করছি, যোগ করলে হয় কত? 2200। তো এখন কি করা লাগছে দেখো, বর্তমান বছরের দাম সূচক এই পি নট কিউ নট, পি এন কিউ নট বাই পি নট কিউ নট, ঠিক আছে? পি এন কিউ নট বাই কি? পি নট কিউ নট। তো এই পি এন কিউ নট আমরা কত পাইছি এখানে? 2200। এই যে এই 2200, তো এই 2200 আমরা উপরে লিখছি, আর এই পি নট কিউ নট তো অলরেডি আমরা এখানে বের করেছি, এটা আমরা অলরেডি এখানে বের করেছি। এই পি নট কিউ নট কোথায়? এই যে এটাই হচ্ছে তোমার পি নট কিউ নট। তো এই পি নট কিউ নট কত পাইছি আমরা? এখানে পাইছি হচ্ছে 1200। পি নট কিউ নট এখানে আমরা 1200 পাইছি। তাহলে এখানে দেখো এই যে এই 1200, তো এটা দিয়ে এটারে ভাগ করছে, করে 100 দিয়ে গুণ করছে, গুণ করলে হয় কত? 183.33। তো এখন এই 183.33 থেকে তুমি হচ্ছে 100 বিয়োগ করবা। 100 বিয়োগ করলে কি হবে? এই যে 83.33% হচ্ছে তোমার ওই বছরের 2025 সালের মুদ্রাস্ফীতির পরিমাণ। তাহলে বর্তমান বছরে মুদ্রাস্ফীতি প্রায় 83 গুণ বাড়ছে, মানে জিনিসপত্রের দাম 83% বাড়ছে। এটা দিয়ে আমরা বুঝি যে আসলে মুদ্রাস্ফীতি কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সিপিআই সূত্রটা কেমন হবে ফাতেমা? ব্যয়টা সবসময় দেওয়া থাকবে। ব্যয় তুমি বলতে চাচ্ছ ধরো ব্যয় দেওয়া নাই, তাই না? সূত্র তো সেমই থাকবে, এই পি নট কিউ নট তো সেম থাকবে। ধরো এই ব্যয় তোমার এখানে দেওয়া নাই এটা, তখন তুমি কি করবা বলো? তুমি ব্যয় বের করবা, এখানে ব্যয় বের করবা। কেমনে বের করবা? এই দুইটা গুণ করবা, তাহলে 4 দুগুণে 8, এই যে 800। তাহলে এটা কি পি নট কিউ নট, পি নট কিউ নট তুমি এখানে বের করবা 800, তারপরে এখানে এটা বের করবা 5 8 40, 400, তারপরে তুমি কি দুইটা গুণ করবা, এই যে 1200। তাহলে এই যে তোমার ব্যয় বের হয়ে গেল। এখানে ধরো ব্যয় দেওয়া নাই, তখন তুমি কি করবা? এই 80 দিয়ে আবার 20 রে গুণ করবা, 120 রে দিয়ে আবার 5 গুণ করবা, পরে এইভাবে বের করবা। এই যে 1200 বের হয়েছে, এই 1200টাই হচ্ছে পি নট কিউ নট। এটা কোন বছরের? এটা হচ্ছে ভিত্তি বছরের, 2টা বছর থাকবে। তো আগে ভিত্তি বছরটা বের করবা, তারপরে বর্তমান বছরটা বের করবা। বের করে কি করবা? এই যে দ্বিতীয় সিপিআই দিয়ে এই ভিত্তি বছরেরটা হচ্ছে তোমার নিচে থাকবে সংখ্যাটা, আর বর্তমান বছরের সংখ্যাটা তুমি উপরে রাখবা, রেখে 100 দিয়ে গুণ করবা, করলে যেটা আসবে, ধরো 183 আসছে, তো 183 থেকে 100 তুমি বিয়োগ করবা, বিয়োগ করলে যে এই যে তুমি 83% পাইছো, মানে তোমার দেশে মুদ্রাস্ফীতি 83% বেড়ে গেছে, মানে অনেক হিউজ বেড়ে গেছে। ব্যয় না থাকলে কিভাবে করবা? আই থিঙ্ক আমি দেখাই দিছি। ব্যয় না থাকলে তোমরা ব্যয়টা বের করে নিবা, এই পি নট কিউ নট বের করে নিবা, এই যে এইভাবে বের করে নিবা, গুণ করবা। এই যে পি নট, এই যে কিউ নট দেওয়া আছে দেখছো, এই পরিমাণ দিয়ে দামকে গুণ করবা, পরিমাণ দিয়ে দামকে গুণ করবা, এই দুইটা জিনিসকে গুণ করবা, গুণ করলেই তোমার এখানে ব্যয় বের করতে পারবা। বুঝতে পেরেছো? আচ্ছা আখি, তুমি এখনো কি বুঝতে পারো না এটা? ধরো তোমার ব্যয় দেওয়া নাই, ফর এক্সাম্পল তোমার ব্যয় হচ্ছে দেওয়া নাই, তুমি কি করবা? এই যে দাম আছে আর পরিমাণ আছে, এই দাম এবং পরিমাণ এই দুইটারে গুণ করে দিবা, গুণ করে দিয়ে তো ওরা 800 পাইছে, এই পরিমাণ পেয়ে গেছে। একইভাবে এখানে দাম এবং পরিমাণ দুইটারে গুণ করে দিয়ে 400 পেয়ে গেছে। একইভাবে বর্তমান বছরে দেখো দাম দেওয়া আছে, তো এই দামগুলোর সাথে কোনগুলারে গুণ করবা? এই পরিমাণগুলারে গুণ করে দিবা, গুণ করলে দিলে দেখছো 1600 600 পাইছে, দেন দুইটারে যোগ করে তুমি পি নট কিউ নট পাইবা, আর এখানে পি এন কিউ নট পাবা। এটা হচ্ছে পি নট কিউ নট, আর এটা হচ্ছে পি এন কিউ নট। পরে এই যে পি এন কিউ নট রে, পি এন কিউ নট উপরে রাখবা, আর পি নট কিউ নট হচ্ছে নিচে রাখবা, 100 দিয়ে গুণ করবা, করলে তুমি কিন্তু ওই পরবর্তী বর্তমান বছরের সিপিআইটা পাবা। তখন এই 2 বছরের, এই বর্তমান বছরের সিপিআই থেকে বিয়োগ করবা কি? মাইনাস করবা ভিত্তি বছর, ভিত্তি বছর মাইনাস করবা, মাইনাস করলেই কিন্তু তুমি একটা পার্সেন্টেজ পাবা, যেটা হবে তোমার বর্তমান বছরের মুদ্রাস্ফীতি কত পরিমাণে বাড়ছে সেটা। না, একবারে বের করলে হবে না, এটা ধাপে ধাপে বের করতে হবে। প্রথমে ভিত্তি বছরের সূচকটা বের করবা, তারপরে বর্তমান বছরের সূচকটা বের করবা। দুইটা আলাদা আলাদা করে অবশ্যই বের করতে হবে, দুইটা অবশ্যই আলাদা আলাদা করে বের করবা, ঠিক আছে?
প্রথমে ভিত্তি বছরেরটা বের করবা, ভিত্তি বছরের সূচক বের করবা প্রথমে, তারপরে বর্তমান বছরের সূচক বের করবা। এই দুইটা জিনিস আলাদা আলাদা বের করতে হবে অবশ্যই। ও আচ্ছা, 83.33 কেমনে হয়েছে বুঝো নাই? দেখো, একটা সিপিআই আমরা পাইছি, ধরো এটা 1, 1 নাম্বার সিপিআই কত পাইছি 100, তারপরে 2 নাম্বার সিপিআই কত পাইছি দেখো 183। এখন দেখো এই 183 থেকে তুমি ওই আগের যে সিপিআই পাইছো ভিত্তি বছর, ওইটা তুমি মাইনাস করছো, 183 থেকে 100 মাইনাস করছো, তাহলে তখন কি হয়েছে যে 33.33% পাইছো তুমি। ওই যে 183 থেকে তুমি আগে যেটা বের করছো 100, ওইটা তুমি বিয়োগ করছো, বিয়োগ করলে তুমি এটা পেরে গেছো। হ্যাঁ ছক তোমরা চাইলে হ্যাঁ ছক করতে পারো, ছক করে বের করতে পারো, আর ছক না চাইলে সমস্যা নাই, ছক ছাড়াও বের করতে পারবা, কোনো সমস্যা নাই। ছক করতে হবে এটা দরকার নাই, ছক করে বের করাটা নট নেসেসারি। আচ্ছা, এটার আরেকটা প্রশ্ন মেবি আছে, তোমাদের এটা ক্লিয়ার করা দরকার। দাঁড়াও দেখি, এই যে ধরো এটা দেখছো, এটা দেখো তো, এটা কেমনে বের করবা? এখানে কিউ নট দেওয়া, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে তোমার পি নট দেওয়া, আর এটা হচ্ছে তোমার বছরের দাম দেওয়া, এই পি এন। এটা ধরো এই যে এই বর্তমান বছর, হিসাবী বছর মানে কি বর্তমান, বর্তমান বছর, আর এটা হচ্ছে ভিত্তি বছর। এখন বলো তো কি করবা? ধরো তুমি কি বের করতে চাচ্ছ, ফার্স্টে তুমি ফার্স্ট সিপিআই, এটা কিসের জন্য? এই ভিত্তি বছরের, এই ভিত্তি বছরের সিপিআই বের করবা। ভিত্তি বছরের সিপিআই কেমনে বের করবা? দেখো, এটা দিয়ে এটার আগে গুণ করবা, গুণ করলে কি করবা তুমি? গুণ করে এখানে ব্যয় বের করবা, ব্যয়। তো এটা ব্যয় কত আসবে দেখো তো, 3 দুগুণে 6 কে 6, 3 6 18, তাহলে 1800। এখানে ব্যয় 1800, 2 একে 2, এখানে হচ্ছে তোমার কত, দুইটা শূন্য, 200, 3 দুগুণে 6, এখানে 60, তারপর 5 শূন্য শূন্য, 5 8 40-এর শূন্য, আর হচ্ছে 4 5 20, আর হচ্ছে 4 24, এই 2400। তারপরে এই সবগুলোর কি করবা? যোগ করবা, 2400 আর হচ্ছে 1800, তাহলে ধরো এখানে 3000, 3800, আর 2 হচ্ছে 4000, তাহলে 4000, আর এখানে হচ্ছে কত, 4060 টাকা বের হইলো। ধর এটা 4060 টাকা বের হইলো, তাই না? এটা কেমনে বের করছি? এই পি নট কিউ নট এই সবগুলোরে যোগ করছি, যোগ করে আমার এখানে ধরো 4060 টাকা বের হইছে। তো এখন এটারে কি করবো বলতো? ওই যে সিপিআই এর যে প্রথম সূত্র আছে, এটাতে আমি ফেলাবো, পি নট কিউ নট বাই পি নট কিউ নট ইন্টু কত, 100। তাহলে এটা প্রথম সিপিআই গেল, ভিত্তি বছর গেল। এখন হিসাবী বছরের ব্যয়টা তুমি বের করবা। কেমনে বের করবা দেখো তো, এই যে দাম দেওয়া আছে, দাম মানে কি, এটা হচ্ছে পিএন দেওয়া আছে, তুমি গুণ করবা হচ্ছে কত, কিউ নট। তাহলে 72 ইন্টু গুণ করবা কত, এখানে 30, 72 ইন্টু 30 একটা বের হবে। তারপরে 40 আছে, 40 ইন্টু এখানে দাম আছে কত, পরিমাণ আছে কত, 10, তারপরে পরিমাণ কত এখানে 2, তারপরে পরিমাণ কত এখানে 5। এগুলো সবগুলা বের করবা, বের করে হচ্ছে এটা যোগ করবা, যোগ করে ওই সেম সূত্র তুমি অ্যাপ্লাই করবা এটার জন্য। এখন ক্লিয়ার? এখন এটা পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা বাসায় প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে আমি জানতে চাবো এটা পারছো কিনা। এটা পারবা? বলো বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো? সবাই একটু কমেন্ট করো এটা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পারো আমরা কিছু এমসিকিউ দেখবো, তোমাদের বহুল প্রত্যাশিত এমসিকিউ। এটা যদি বুঝতে পারো তাহলে আমরা চলো কিছু এমসিকিউ দেখি। আচ্ছা, এমসিকিউ গুলো এখানে আছে, তো যদিও আনসার দেওয়া। বলো এই সিপিআই এর পূর্ণরূপ কোনটা? সিপিআই এর এই পূর্ণরূপ এখানে কোনটা, এটা একটু আনসার করো। যদি ওইটা বুঝে থাকো আমরা কিছু এমসিকিউ সলভ করি। ঘ ঘ বুঝে দিতে হবে। আচ্ছা, এই যে এই সুহানুর রহমান শিহাব অলরেডি বের করে ফেলেছে 36%, থ্যাংক ইউ ভেরি মাচ। আর অনিক চৌধুরী
কোন অংশের ঘটা তুমি বুঝতে চাচ্ছ? এটা আমি একটু তাহলে দেখি। ওই প্রশ্নের তুমি ঘ নাম্বার আনসারটা বুঝতে চাচ্ছ, তাই তো? আচ্ছা, আমরা একটু ঘ নাম্বারটা একটু দেখি, চলো কোনটা ছিল। এটা কি এই প্রশ্নের ঘ এর কথা বলেছ নাকি লাস্ট কোশ্চেনের ঘটা তুমি বুঝতে চাইছো? এই যে এখানে এটা এটা বুঝতে চাচ্ছ, তাই তো? যে প্রাপ্ত ফলাফল থেকে দাম স্তরের বৃদ্ধি জনজীবনে কি প্রভাব ফেলবে বলে তুমি মনে করো? জিনিসপত্রের দাম আগের থেকে 36% বেড়ে গেছে, ঠিক আছে? আগে একটা জিনিস 10 টাকার একটা জিনিস এখন তোমাকে 25 টাকা দিয়ে কিনা লাগতেছে। ধরো 10 টাকা দিয়ে একটা জিনিস, 10 টাকার একটা জিনিস এখন 25 টাকা দিয়ে কিনতেছো। তাহলে আলটিমেটলি কি হবে বলতো? এই জনজীবন বিপর্যস্ত হবে না? মানুষের জীবনযাত্রার মান কমে যাবে না? জিনিসপত্রের দাম বেড়ে যাবে। জিনিসপত্রের এটা 36% মানে কি 36% বেড়ে গেছে। যেমন একটা রুটে আগে বাসের ভাড়া ছিল 200 টাকা, এখন হয়ে গেছে তোমার 300 টাকা। তাহলে এখানে কত গুণ বাড়ছে দেখো তো, প্রায় 50% দাম বেড়ে গেছে। তো এই যে দাম বেড়ে গেছে, এর ফলে জনজীবনে বিপর্যয় নেমে আসবে না? মানুষের জীবনযাত্রার মান কমে যাবে। জিনিসপত্রের দাম বেড়ে গেলে মানুষ কম পরিমাণ দ্রব্য ভোগ করতে পারবে। এর ফলে অনেক ধরনের অপরাধ প্রবণতাও বৃদ্ধি পাবে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এগুলোও বাইরে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমরা বানায় ইচ্ছা মতো লিখতে পারবা। মুদ্রাস্ফীতি হইলে কি হবে? মানুষ তখন বেশি টাকা দিয়ে কম জিনিস কিনতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমি এমসিকিউটার দিকে একটু যাই। হোপফুলি তুমি তোমার আনসার পেয়েছো। এগুলো একটু চিন্তা করলেই পারবা আমাদের বর্তমান জীবনের সাথে কানেক্টেড এই মুদ্রাস্ফীতির অংশটা অবশ্যই। তাহলে চলো এটা দেখি। সিপিআই এর পূর্ণরূপ কে কি আনসার করছো আমাকে একটু বলো। কনজাম্পশন প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, নাকি কনজাম্পশন প্রোডাকশন ইন্ডেক্স? এই 2 নাম্বারটার আনসার কি হবে? আচ্ছা, যারা হ্যাঁ, ওকে। আচ্ছা, 2 ক এটা কি কনজাম্পশন নাকি কনজিউমার? কে যেন আনসার করেছো? এই 2 ক কে যেন বলেছে? আচ্ছা, রিদুল আহমেদ, তুমি একটু ভালো করে চিন্তা করো। কনজাম্পশন না, কিন্তু কনজাম্পশন মানে হচ্ছে ভোগ, ঠিক আছে? ভোগ করা। আর কনজিউমার মানে হচ্ছে ভোক্তা, ভোক্তা, ঠিক আছে? আর এই সিপিআই এটার পূর্ণরূপ বাংলাটা আমি লিখে দেই। এটার মানে হচ্ছে ভোক্তার দাম সূচক, ঠিক আছে? এটার মানে হচ্ছে ভোক্তার দাম সূচক। তাহলে অবশ্যই কনজাম্পশন বা ভোগ হবে না, এটা হবে ভোক্তা, ঠিক আছে? কারেক্ট আনসার তাহলে সি। হ্যাঁ, অনেকেই কারেক্ট আনসার দিয়ে ফেলেছো, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকেই কারেক্ট আনসার দিয়েছো। সবারটা আমি, হ্যাঁ সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই কারেক্ট আনসার দিয়ে পেরেছো। চমৎকার, সবাই এটা কারেক্ট আনসার দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন চলো 1 নম্বর প্রশ্নটা দেখো। মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থান কোনটা একটু বলো তো। এই মুদ্রাস্ফীতি এটার বিপরীত অবস্থান কোনটা একটু বলো, দ্রুত আনসার করো। এই ওকে, মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থান কোনটা? এক কি হবে? একের ক অনিক চৌধুরী, থ্যাংক ইউ ভেরি মাচ। এক হবে মুদ্রা সংকুচন। মুদ্রা সংকুচন মানে ভ্যালু অফ মানি বা টাকার মান, ভ্যালু অফ মানি বা টাকার মান বেড়ে যাওয়া। এটা মানে কি? মুদ্রা সংকোচন মানে কি? টাকার মান বৃদ্ধি পাওয়া, টাকার মান বৃদ্ধি পাওয়া। ওকে, এই ভ্যালু অফ মানি মানে এই টাকার মান, এই ভ্যালু অফ মানি টাকার মান বৃদ্ধি পাইলে এটা মুদ্রা সংকোচন বলে। মনে আছে এই 1 টাকা দিয়ে 8 মণ চাউল পাওয়া যাইতো শায়েস্তা খাঁ আমলে, ওইটা হচ্ছে মুদ্রা সংকোচন। তখন মানুষের কাছে 1 টাকা কি 1 পয়সাও ছিল না, মানে টাকার মান বাড়ছে ঠিকই কিন্তু মানুষের কাছে টাকা ছিল না। তো এই মুদ্রা সংকোচনও অর্থনীতির জন্য ক্ষতিকর, এটা মনে রাখবা। এই মুদ্রা সংকোচনও কি অর্থনীতির জন্য ক্ষতিকর। 1 টাকা দিয়ে 8 মণ চাউল পাওয়া গেলেও মানুষ টাকার অভাবে চাল কিনতে পারতো না, কারণ মানুষের হাতে টাকাই ছিল না। হ্যাঁ, তো এই মুদ্রা সংকোচন মানে টাকার মান বেড়ে যাবে, ভ্যালু অফ মানি কি হবে? ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে। তাহলে এই মুদ্রাস্ফীতির বিপরীত বিষয়টাই হচ্ছে বা বিপরীত ধারণাটাই হচ্ছে
মুদ্রা সংকোচন। ওকে, আরো কিছু কনসেপ্ট আছে, আমি এমসিকিউর মাধ্যমে এটা তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, এই 5 নাম্বার আনসারটা করো তো, 5 নাম্বারটা আনসার করো যে মুদ্রাস্ফীতির কারণ কি। অর্থের যোগান বৃদ্ধি পায়, অর্থের যোগান হ্রাস পায়, সরকারি ব্যয় হ্রাস পায়, উৎপাদন বৃদ্ধি পায়। 5 নাম্বারটা কি হবে বলো তো? 5 নাম্বারটা একটু আনসার করো। পাঁচ কি হবে এটা আনসার করো, মুদ্রাস্ফীতির কারণ আসলে কি? আচ্ছা 5 ক আসিফ হাসান। আচ্ছা ধ্রুব আচার্য, আমি কোথা থেকে বলছি এটা ইম্পর্টেন্ট না, তুমি পারতেছো কিনা এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঋতিকা, হ্যাঁ এটা চলে গেল সরকার, কারেক্ট আনসার। তানজিন তিশা, আকিব মাহমুদ। জুম আসলে আমি এটা করতে পারছি না, টেকনিক্যাল ইস্যু। আপাতত আমরা ক্লাসটা একটু পরে শেষ করে দিব, যদিও আরো টাইম আছে, ক্লাসটা নিব। দাঁড়াও আমি এটা ক্লাসটা জুম করার চেষ্টা করছি। তোমরা এই 5 খ দিছো কে? আনবিয়া ইসলাম, তুমি 5 খ দিছো কেন? আনাবিয়া ইসলাম 5 খ কেন? অর্থের যোগান হ্রাস পেলে কি মুদ্রাস্ফীতি হবে? অর্থের যোগান হ্রাস পেলে তো মুদ্রা সংকোচন হবে। অর্থের যোগান যদি হ্রাস পায় তাহলে হচ্ছে মুদ্রা সংকোচন হবে, মুদ্রা সংকোচন হবে, মুদ্রা সংকোচন। ঠিক আছে, অর্থের যোগান যদি হ্রাস পায় মুদ্রা সংকোচন হবে, আর অর্থের যোগান যদি বৃদ্ধি পায় মনে রাখবা মুদ্রাস্ফীতি হবে। ক্লিয়ার বিষয়টা? বিষয়টা ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, সবাই আনসার করতে পেরেছো, চমৎকার ভাবে আনসার করতে পেরেছো সবাই, এটা সবাই বুঝেছো। এখন চলো আরেকটা জিনিস দেখি। এখানে দেখো একটা কনসেপ্ট আছে যে ব্যাংক হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্যাংক হার জিনিসটা কি? এই ব্যাংক হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা একটু কমেন্ট করো। আচ্ছা এটার কিভাবে জুম করতে হয় আমি একটু দেখতে দাও। জুম করেন তো, জুম করেন। হ্যাঁ হ্যাঁ, অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায় পারলে এটা বুঝতে অবশ্যই সুবিধা। আচ্ছা 21 ঘ কেন্দ্রীয় ব্যাংক। এখন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, আর ব্যাংক হার আসলে কি? হ্যাঁ সবারটা কারেক্ট আনসার হয়েছে। এই কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বলতো? বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। এখন এই বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক কি করে জানো? যত ধরনের বেসরকারি বা বাণিজ্যিক ব্যাংক আছে ওই সবগুলা ব্যাংককে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংকে কিন্তু তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে না, কারণ বাংলাদেশ ব্যাংক হচ্ছে ব্যাংকের ব্যাংক। ওরা অন্য বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক অন্য ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। এখন এই যে এই ব্যাংক হার, এই ব্যাংক হার মানে হচ্ছে এই বাণিজ্যিক ব্যাংকগুলো অনেক সময় কি করে জানো? এই বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে ঋণ নেয় কার কাছ থেকে জানো? বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে তোমার এই কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, এই ঋণ নেয়। এখন ধরো বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক 500 কোটি টাকা ঋণ নিছে, 500 কোটি টাকা ঋণ নিয়েছে 6% সুদে। ঠিক আছে, এই 6% সুদে ঋণ নিয়েছে, 6% সুদে ঋণ নিয়েছে। তো এই 6%টা হচ্ছে ব্যাংক হার। এখন কোনো কারণে দেশে কি হলো? মুদ্রাস্ফীতি হইলো। একটু ভালো করে কনসেপ্টটা বুঝো, এটা তোমাদের সৃজনশীলে আনসার করতে কাজে লাগবে। এই টাইপের প্রশ্ন আসে যে ব্যাংক হার বাড়ায়া বা কমায়া মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন করা যায়। ধরো কোন একটা পরিস্থিতিতে বাংলাদেশে মুদ্রাস্ফীতি হইলো, হ্যাঁ, তো এই মুদ্রাস্ফীতি যদি হয়, খেয়াল করো মুদ্রাস্ফীতি,
মুদ্রাস্ফীতি হইলে কি হবে, এই কেন্দ্রীয় ব্যাংক কি করবে, এই ব্যাংক হার বাড়িয়ে দিবে, ব্যাংক হার বৃদ্ধি করবে, ব্যাংক হারটা কি করবে, বৃদ্ধি করবে। এই 6% থেকে তখন কত পার্সেন্ট করে দিবে, 12% করে দিবে। কারণ অনেক সময় বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নিতে হয়, ঋণ নিতে হয়, ঋণ কিসের, সুদের বিনিময়ে ঋণ। আগে ধরো 2020 সালে 6% সুদের ঋণ নিছে, এখন 2025 সালে কি হয়েছে, দেশে মুদ্রাস্ফীতি হয়েছে, দেশে মুদ্রাস্ফীতি হয়েছে, যার ফলে এখন এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক 12% সুদে ঋণ দিচ্ছে। এখন কি হয়, মানুষও তো ব্যাংক থেকে ঋণ নেয়, মানুষ ব্যাংক থেকে ঋণ নেয়, এখন বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে 12% সুদে ঋণ নিছে, তাহলে তোমারও কি মানে সাধারণ মানুষকেও কি তাহলে বাণিজ্যিক ব্যাংক 12% সুদে ঋণ দিবে না, তখন তোমাকে 18% বা 20% সুদে ঋণ দিবে। তো এখন যেহেতু তুমি 100 টাকা ব্যাংক থেকে ঋণ নিলে তোমাকে হচ্ছে 20 টাকা ব্যাংকে সুদ দেওয়া লাগে, যদি 20 টাকা ব্যাংকে সুদ দেওয়া লাগে তখন কি করবে, মানুষ বেশি টাকা ঋণ নিতে চাইবে না, মানে মানুষের হাতে টাকার পরিমাণ কমে আসবে। এইভাবে কিন্তু কি করে এই কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতির হার কমায়, কারণ তোমার যখন মানুষের হাতে টাকার পরিমাণ কমে যাবে তখন মানুষ বেশি পরিমাণ দ্রব্য ভোগ করতে পারবে না। এই যে আমরা পড়ছিলাম যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, তখন মানুষের চাহিদা কমে আসবে, কারণ মানুষের হাতে যখন বেশি টাকা থাকবে না তখন সে কি করতে পারবে না, বেশি পরিমাণ পণ্যদ্রব্য ক্রয় করতে পারবে না। তো এইভাবে কিন্তু ব্যাংক হার নিয়ন্ত্রণ করে, মানে ব্যাংক হার যদি তোমার বাণিজ্যিক ব্যাংক বাড়ায় দেয়, 6% থেকে 12% বাড়ায় দেয়, তাহলে কি হবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। একইভাবে আরো বিভিন্ন উপায়ে বাণিজ্যিক ব্যাংক কি করে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। ফর এক্সাম্পল, সে কি করতে পারে, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র, বিভিন্ন সঞ্চয়পত্র বাণিজ্যিক ব্যাংকগুলোকে জোরপূর্বক কি করাইতে পারে, বিক্রি করাইতে পারে। সো এই কনসেপ্টটা, মুদ্রাস্ফীতির এই কনসেপ্টটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। ব্যাংক হার কি, তারপরে অর্থনৈতিক নীতি কি, বাণিজ্যিক ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক কি করে বিভিন্ন অর্থনৈতিক নীতি অ্যাপ্লাই করে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করে, বা কোনো কারণে যদি মুদ্রা সংকোচন হয়, মানুষের কাছে টাকাই না থাকে, তখন বাণিজ্যিক ব্যাংক কি করে, কম হারে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কম হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে থাকে। ওকে, তারপরে আরেকটা প্রশ্নতে যাই। এটা একটু আচ্ছা না, এখানে এটা এটা একটু দেখা জরুরি। এখন তোমরা এই প্রশ্নটা একটু আনসার করো, একটু দেখা যাচ্ছে। এখানে প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয় তাকে কি বলে, কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয় তাকে আসলে কি বলে, একটু আগে আমি যেটা পড়িয়েছি এটা একটু বলো তো। কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয় সেটাকে কি বলে, এটা একটু আনসার করো। 28 নাম্বার একটু আনসার করো, 28 নাম্বারটা কি হবে? ক কেন হবে আব্দুল্লাহ আল মাহিন? সুদের হার হবে না ভাইয়া, আমি তো একটু আগে এই টপিকটা, এই পয়েন্টটা নিয়ে কথা বলেছি। আচ্ছা, কাঠগোলাপ আর 3টা অধ্যায় বাকি। এই ম্যাথমেটিক্যাল টার্ম আছে যে অধ্যায়গুলো, আমি মেইনলি এগুলাই ফোকাস করছি, কারণ এগুলা বুঝার। আর যে অধ্যায়গুলো আছে তোমাদের, কিছু অধ্যায় আছে একদমই বুঝার নাই, সেগুলো হচ্ছে রিডিং পড়তে হয়। এবং ওই ক্লাসগুলোতে দেখা যায় যে অনেকে কি করে না, ক্লাস না করে কমেন্ট করতে থাকে উল্টাপাল্টা। ঠিক আছে, তো সবাই যদি ঠিকভাবে ক্লাস করে অবশ্যই ওইগুলো একদিনে পড়াই দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, গ যারা আনসার করছো, যারা গ আনসার করছো তারা একদম কারেক্ট, কারণ এখানে ব্যাংক হার, কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয়, আমি তো বলছি, তো বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয় কে, বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাংক, তাহলে এটাকে ব্যাংক হার বলে, এটাকে সুদের হার বলে না। তো যারা, আচ্ছা আসিফ মাহমুদ, তুমি হচ্ছে ভুল আনসার করেছো, খ হবে না, এটা মুদ্রাস্ফীতি হবে না ভাইয়া, কারণ এখানে বলতেছেই তো কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে, ঋণ প্রদান করলে এটাকে মুদ্রাস্ফীতি বলে না, এটাকে হচ্ছে ব্যাংক হার বলে। ঠিক আছে, হ্যাঁ গ হবে, অনেকেই আনসার করতে পেরেছ। আচ্ছা আসিফ হাসান, সমস্যা নাই, এই
লেকচার শিটটা পড়ে নিবা, আশা করি আর পরবর্তীতে প্রবলেম পড়বে না। ওকে, হ্যাঁ সবাই কারেক্ট অ্যান্সার করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবা বাসায়। তোমরা যদি এই প্রশ্নগুলা বাসায় প্র্যাকটিস করো, হোপফুলি এই মুদ্রাস্ফীতির অংশ থেকে প্রশ্ন আসলে আনসার করতে পারবা। মুদ্রাস্ফীতির অংশ থেকে প্রশ্ন আসলে আনসার করতে পারবা। তো এখন তোমাদের তো দুদিন পরে এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে। তো আমাদের কিন্তু পর থেকে তোমার মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিটের ভার্সিটি এডমিশনের কোর্স চলছে। এখানে কি বলে যে খুবই এক্সপিরিয়েন্সড শিক্ষক প্যানেল আছে। তোমরা চাইলে হচ্ছে এই কোর্সটাতে এনরোল করতে পারো, যেহেতু পরীক্ষা তোমাদের শেষ দিকে কোর্সে এনরোল হয়ে থাকতে পারো। আচ্ছা, যাই হোক, এখন আমি যে প্রশ্নটা সবাইকে বলতে চাচ্ছি যে আগামীকাল কি বাকি অধ্যায়গুলোর ক্লাস নিব? ক্লাস কি আগামীকাল নিব কিনা এটা বলবা। তোমরা কি সবাই ক্লাস করতে আগ্রহ? ক্লাস করবা কিনা এটা আমাকে একটু জানাও। এটা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করবা কিনা। মনোযোগ দিয়ে যদি ক্লাস করো তাহলে বাকি ক্লাসগুলো আমরা আগামীকাল নিব। বা আজকে আসলে বুঝতে পেরেছো কিনা, আজকে কোনো প্রবলেম ফেস করেছো কিনা, এটা আমাকে একটু বলো। আজকের ক্লাস কি বুঝতে পারছো? মানে শিখতে পারছো কিছু, যে প্রশ্ন কিভাবে আসতে পারে? এই টাইপের প্রশ্নই সব থেকে বেশি তোমার এই মুদ্রাস্ফীতির অধ্যায় থেকে আসবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়িয়ে দিয়েছি। আর যে টপিক আরো কিছু আছে, মুদ্রাস্ফীতি আসলে কেন হয়, এগুলা হচ্ছে রিডিং পড়ে নিবা। কতগুলো টপিক আছে, কতগুলো পয়েন্ট আছে। আর মুদ্রাস্ফীতি কেন হয় আমার আলোচনাতে অলরেডি এটা চলে আসছে, অলরেডি আমি আলোচনা করেছি। এই চ্যাপ্টার থেকে তোমার আসিফ হাসান অনেক রকমের প্রশ্ন আসতে পারে। এই যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, বা ওই যে চার্ট দিয়ে দিতে পারে সিপিআই বের করতে বলে। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আসবে। মানে আমি যেগুলো পড়াইছি এগুলোর ভিতর থেকে প্রশ্ন আসবে, ইনশাল্লাহ পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, সবাই যদি মনোযোগ দিয়ে ক্লাস করো আগামীকাল, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে বাকি চ্যাপ্টার গুলা কোত্থেকে প্রশ্ন আসবে, যারা মনোযোগ দিয়ে ক্লাস করবা আমি তাদেরকে এটা বলে দিব কোত্থেকে প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে তুমি পড়বা। আমি কিন্তু প্রথম ক্লাসটা থেকেই ওইভাবে পড়াতে চেষ্টা করেছি, বাট সবাই অনেক বেশি ফাউল কমেন্ট করেছো। ঠিক আছে, তো যেটা আসলে মানে একজন টিচারের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আর মানুষ মাত্রই ভুল। আমাদের গত ক্লাসে বার্থ রেট ডেথ রেটের পরে কিছু জিনিসে স্লাইডে ভুল ছিল, পরে কিন্তু আমরা এটা শুধরেও নিয়েছি। তো হোপফুলি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। একদম ক্লাসে যে সবকিছু তুমি মানে একদম 100% অ্যাকুরেট হবে, তোমার অনেক সময় ভুল হতেই পারে, এবং এই ভুলগুলোকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। বাট আজকের ক্লাস বুঝতে পেরেছো কিনা এটা বলো। ওকে, সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো তো সবার। আমি দেখতে পাচ্ছি, আচ্ছা রোমান, আশা করি তুমি উৎসাহ পাবা। একদম মানে ফাটায় পড়া শুরু করে দাও, যেন রোমান ইকোনমিক্সে A+ নিশ্চিত করতে পারো। আচ্ছা, আমার নাম হচ্ছে AZM ফাহিম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর দুইটাই সম্পূর্ণ করে ফেলেছি। আমি বিগত 5 বছর ধরে তোমাদের হলিক্রস, নটরডেম, ভিকারুননিসা, তারপর শাহিন কলেজ সহ আরো অনেক কলেজের স্টুডেন্টদেরকে আমি পড়িয়েছি, অর্থনীতি পড়াচ্ছি। এবং আলহামদুলিল্লাহ আমি যতজন স্টুডেন্টকে পড়িয়েছি অন্তত অর্থনীতিতে কারো A+ হচ্ছে মিস হয়নি। আশা করি তোমাদেরও A+ মিস হবে না, সেই আশা রেখে আমি আজকের ক্লাসটা শেষ করছি। আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে, প্রথম দিকের যে ক্লাসগুলাই আসলে তোমরা অনেকে বুঝতে পারো নাই, ডিস্ট্রেক্ট হয়েছো, ওইগুলো আমি সংক্ষেপে কিভাবে আনসার করলে বেশি নাম্বার পাবা বা কিভাবে আসলে তুমি পড়বা ওইটা আমি বলে দিব। তো লাস্ট দিনের প্রিপারেশনটা তোমার হয়ে যাবে। হ্যাঁ, কালকে ক্লাস এই সন্ধ্যায় হবে ইনশাল্লাহ। হ্যাঁ, কালকে ক্লাস সন্ধ্যায়, বা যদি সময় পাই আমরা হচ্ছে কালকে বিকাল থেকেও ক্লাস শুরু করব। ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে ক্লাস করে ভালো লাগলো। আর যারা আমার ক্লাস হচ্ছে আজকে মনোযোগ দিয়ে করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে কয়জন এখানে এখনো আছো, হ্যাঁ F+ পাবা না, জাবের ইসলাম অবশ্যই A+ বা A পাবা। অর্থনীতি ইজি আছে, তোমরা ইনশাল্লাহ A+ অবশ্যই পাবা। যারা একটু পড়াশোনা করবে অবশ্যই A+ পাবা। আর A+ না পেলে অর্থনীতিতে ফেল করা কঠিন, অর্থনীতিতে ফেল করা কঠিন। আমি যখন অর্থনীতি প্রথম পত্রে তোমাদেরকে পড়াবো বুঝবা, পানি ভাত, অর্থনীতি পানি ভাত। ইন্টারমিডিয়েটের অর্থনীতি পানি ভাত, অনার্সে উঠলে অর্থনীতি কঠিন। ঠিক আছে, অনার্সের অর্থনীতি মাচ মোর হার্ড। তো সেই হিসেবে ইন্টারমিডিয়েটের
অর্থনীতি ইজি আছে। তাইলে আজকে এই পর্যন্তই, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল তোমাদের বাকি যে চ্যাপ্টার গুলো আছে ইনশাল্লাহ সুন্দর করে এগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।